প্রিপজিশন, বিগত প্রশ্ন গবেষণা, রুলস এবং এমসিকিউ। প্রথমে আমরা চলে যাই প্রিপজিশন অধ্যায়ের মূল কথাটা কি। মূল কথাটা হচ্ছে অধ্যায়ভিত্তিক নিবন্ধন প্রশ্নগুলো আমাদেরকে আগে গবেষণা করতে হবে যে এই অধ্যায়টা আমরা কেন পড়ছি, আর প্রিপজিশন অধ্যায় পড়লে আমরা এখান থেকে কি কি শিখব। সেই জন্য আমাদের প্রথম কাজ হয় হচ্ছে অধ্যায়ভিত্তিক প্রশ্ন গবেষণা। সো নিবন্ধন পরীক্ষাতে এ পর্যন্ত এখানে কতগুলো কোশ্চেন আসছে আমরা একটু সেইগুলো এক নজরে সমাধান করে নিব। কোনো ব্যাখ্যা দিব না, এগুলো আপনি আমাদের পুরো ক্লাসের মধ্যে ধারাবাহিকভাবে ব্যাখ্যা সহ পেয়ে যাবেন। ওকে, প্রথম প্রশ্নটা ছিল দ্য রোড রানস, আনসারটা হচ্ছে অ্যাক্রস দ্য হিল অ্যান্ড প্লেন। এখানে হচ্ছে অ্যাক্রস মানে হচ্ছে রাস্তা বরাবর বোঝাতে এখানে রানের সাথে আনসারটা হয়েছে অ্যাক্রস, অর্থাৎ কোনো কিছু বরাবর। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে বিস্তৃত, রাস্তা বরাবর, রাস্তাটি পাহাড় এবং সমভূমি দিয়ে বিস্তৃত বোঝাতে অ্যাক্রস। তো এই প্রশ্নটা আসছে কোথায় দেখেন, অষ্টম বেসরকারি শিক্ষক নিবন্ধন 2012 সালের পরীক্ষাতে আসছে। গবেষণাটা একটু ক্লিয়ার করি, তারপর আমরা মূল আলোচনায় প্রবেশ করব। ওকে, 2 নম্বর, ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট। এই যে ক্রেডিট অ্যামাউন্ট তারপরে বসাতে হয় টু। সো এখানে আনসারটা হচ্ছে 4 নাম্বার। এখানে আনসার কি বলেন, 4 নাম্বার। আচ্ছা, এরপর 3 নাম্বার প্রশ্ন, উই শুড লিভ আচ্ছা ড্যাশ হারমোনি ড্যাশ আদার্স। এই যে দেখেন এই প্রশ্নটা আনসার হচ্ছে লিভ ইন হারমোনি, লিভ ইন হারমোনি আর হচ্ছে উইথ আদার্স। সো এইটা হচ্ছে জোড়া প্রিপোজিশন বা পেয়ার প্রিপোজিশন বলে। পেয়ার প্রিপোজিশন মানে হলো এইটা যখন কোনো শূন্যস্থান আপনারা পাবেন দুটো শূন্যস্থান দিয়ে। সো এইটা কত সালে আসছে, 15তম শিক্ষক নিবন্ধনে আসছে। এরপর দেখি আর কি কোশ্চেন আসছে এখানে। এরপর নেক্সট, তারপরে দেখেন এই কোশ্চেনটা 4 নাম্বার, ইট টেক্স টু। এই যে এখানে আবার আনসারটা হবে টু। এইটা একটা প্রবাদ, আমরা জানি যে প্রোভার্বস, তাই না? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে প্রবাদ। প্রবাদের বিশ্লেষণটা কি? প্রবাদের বিশ্লেষণ হচ্ছে এইগুলো আমরা জানি, জাস্ট এখানে কিন্তু প্রবাদের ক্ষেত্রে একটা শূন্যস্থান দিয়েছে। এই প্রশ্নটা আমাদেরকে জাস্ট প্রিপোজিশন থেকে বলা যাবে না, এটা হলো আমাদের প্রবাদ থেকে আসা একটা প্রশ্ন। জাস্ট এটা হলো আপনাদেরকে মুখস্থ করার মতো, এটা প্রিপোজিশনের বিষয় না, তারপরেও পড়েছি, এখানে দেখাচ্ছি আর কি। আচ্ছা, একজন বলেছেন বোর্ডটা একটু ক্লিয়ার করেন। বোর্ডটা কি আসলে ক্লিয়ার না? দেখেন তো, বোর্ড তো ক্লিয়ারই আছে। যাদের কাছে বোর্ড ক্লিয়ার মনে হচ্ছে না তারা একটা কাজ করেন, আপনার মোবাইলটাকে আরেকবার একটু রিফ্রেশ দেন। ঠিক আছে, সব কিছু তো ঠিকই আছে মনে হচ্ছে। নেক্সট, তারপর দেখেন 5 নম্বর প্রশ্ন, ডেলা স্টুড বাই দ্য উইন্ডো। তার মানে ডেলা জানালার পাশে দাঁড়িয়েছে, ডেলা জানালার পাশে দাঁড়িয়েছে, দাঁড়ালো। তাহলে এখানে দেখেন পাশে দাঁড়ানো অর্থে বাইয়ের ইউজেস আছে। তাহলে আমরা যখন প্রিপোজিশন অধ্যায়টা পড়বো বাইয়ের জায়গাতে গুরুত্ব দিব, তারপরে জোড়া প্রিপোজিশনের জায়গাতে গুরুত্ব দিব। সো আগে গবেষণা পরে পড়াশোনা। সো আমাদের নিবন্ধনে কোন টাইপের প্রশ্নগুলো আসে সেইটা আগে বোঝাচ্ছি, দ্যাটস ওয়াই কোশ্চেনটা গবেষণা করে দেখাচ্ছি। ওকে, লাইভ পেজে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাক, কোনো সমস্যা নেই। নেক্সট 6 নাম্বার, শি অর ড্যাশ নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ দ্য অফিসার ডট ডট ফোন। এখানে দেখেন তার মানে হচ্ছে সাউন্ড আসে না, সাউন্ড নেই, সাউন্ড তো সবাই শুনতে পাচ্ছে। আইবি মজুমদার, আপনি শুনতে পাচ্ছেন না নাকি? সাউন্ড আছে তো? স্যার বোর্ডটা একটু ডান দিকে টানেন, বাম দিকে বেশি চলে গেছে কর্নারে। দেখি একটু বোর্ডটা ঠিক করে নিই আপনাদের কথা মতে। আমি একটু ঠিক করে নিচ্ছি অনেকের কথা মতে, দেখি কি হয়েছে। ওকে, এবার একটু দেখেন তো ঠিক আছে কিনা। ঠিক আছে, আশা করছি এবার ঠিকঠাক আছে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন বলছি হচ্ছে she or Noreen will discuss ইস্যু উইথ দ্য অফিসার ড্যাশ ফোন।
তাহলে ফোনের সাথে, ফোনে কথা বলার ক্ষেত্রে আমাকে কোন প্রিপোজিশনটা ইউজ করতে হবে, যেমন এইটা আনসার হচ্ছে বাই। তাহলে আমরা আরেকটা জিনিস দেখলাম, আমরা হচ্ছে বাই প্রিপোজিশনের উপরে কিন্তু অনেকগুলা প্রশ্ন দেখতে পাচ্ছি নিবন্ধনে। তাহলে আমাদেরকে বাইয়ের ব্যবহারটা একটু বেশি করে ঠিক শিখতে হবে, রাইট? গবেষণাটা একটু শেষ করছি, 10 মিনিট টাইম এখানে। নেক্সট 7 নম্বর প্রশ্নটা দেখেন, দ্য গার্ল ওয়াজ রিক্লাইনিং ড্যাশ দ্য কোচ। এখানে আনসারটা হচ্ছে রিক্লাইনিংয়ের সাথে অন বসবে, অর্থাৎ কোনো কিছুতে কোনো কিছুর উপরে আপনি হেলান দিয়ে বসলেন বা দাঁড়ালেন, সেক্ষেত্রে উপরে স্পর্শ অবস্থায় সেখানে বসে হচ্ছে অন। তাহলে আমরা অনের ইউজেসটার উপরে একটু জোর দেব, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসছে। এরপর দেখেন, আই অ্যাম প্লিজ টু হিয়ার অ্যাবাউট ইউর প্রমোশন। অর্থাৎ এই যে এইখানে কিন্তু টু এর ব্যবহারটা মূলত কোনো প্রিপোজিশনের ইউজেস না, এইটা হচ্ছে ভার্বের ইনফিনিটিভের একটা ব্যবহার, মানে হচ্ছে টু হিয়ার মানে শুনে, ক্লিয়ার? টু হিয়ার শুনে। তাহলে এখানে 1-এর আনসারটা হচ্ছে, 8-এর আনসারটা হচ্ছে বি নাম্বার 2। ওকে, তাহলে আমরা কোশ্চেন রিসার্চে দেখলাম বাই থেকে, উইথ থেকে, আবার হচ্ছে জোড়া প্রিপোজিশন, টু থেকে, এই সমস্ত জায়গাগুলো থেকে কোশ্চেন হচ্ছে। সো আমি আপনাদেরকে এইগুলোর উপরই গুরুত্ব দিয়ে পুরো ক্লাসটা শেষ করার চেষ্টা করব। সো আরেকটা নোটিশ, সেটা হচ্ছে যারা মোবাইলে ক্লাস দেখেন অবশ্যই মোবাইলটা রোটেট করে লম্বালম্বিভাবে দেখবেন। খাড়াখাড়িভাবে দেখলে আপনি ক্লাসটা একটু কম দেখতে পাবেন, এই জন্য একটু স্ক্রিনটা বড় করার ব্যবস্থা করবেন, ঠিক আছে? কমেন্ট সবাইকে করতে হবে না, যখন কমেন্টের টাইম আসে তখন আমি কমেন্ট করতে বলবো, তখন ওইভাবে করবেন। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি এই গবেষণা থেকে আমাদের সরাসরি আলোচনাতে। তাহলে আমরা কি দেখলাম, নিবন্ধনে এই প্রিপোজিশন, জেনারেল প্রিপোজিশন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আরও আছে, বাট ইউজেস অফ প্রিপোজিশন থেকে মোট 8টি প্রশ্ন পাওয়া যায়। সো এখন চলে যাচ্ছি আলোচনায়। প্রিপোজিশনের আলোচনা শুরু। সো প্রথমে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বুঝিয়ে নিতে চাই যে প্রিপোজিশনের আলোচনা তো করব, কিন্তু প্রিপোজিশনটা কি, কাকে বলে, সেই বিষয়টা একটু আগে মূলত একদম জিরো বেসিকটা শেষ করছি। সো যারা এখানে অনেক পণ্ডিত স্টুডেন্ট আছেন তারাও একটু মনোযোগ দিবেন, নিশ্চয়ই অনেক কিছু শিখতে পারবেন, বেশি পণ্ডিত করার কোনো দরকার নাই। তো চলে আসি, প্রিপোজিশন শব্দটার মিনিংকে আমরা ভাঙলে দুটো জিনিস পাই। প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। পজিশন মানে হচ্ছে অবস্থান। এই প্রিপোজিশন একসাথে হচ্ছে পূর্ব অবস্থান, পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। তাহলে আমরা বলতে পারি প্রিপোজিশন বসে হচ্ছে নাউন অথবা প্রোনাউনের পূর্বে। প্রিপোজিশন বসে কোথায় বলেন? নাউন অথবা প্রোনাউনের পূর্বে, নাউন অথবা প্রোনাউনের পূর্বে। এবার আসি, আমরা একটু ভালো করে বিষয়টাকে ক্লিয়ার করি, নাহলে আপনার মাথায় কখনোই কাজ করবে না। অনেকে প্রিপোজিশন চিনেই না, এই জন্য আমি আগে প্রিপোজিশনটা চিনিয়ে নিচ্ছি। প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের সাথে, এটাকে আরেকটু বলা যায় ওয়ার্ড অথবা ফ্রেজের সাথে, ওয়ার্ড অথবা ফ্রেজের সাথে, ওয়ার্ড অথবা ফ্রেজের সাথে বিভক্তি যুক্ত করা, বিভক্তি যুক্ত করা, বিভক্তি যুক্ত করা। এই একটা জায়গাতে আপনার সব কিছুর সমাধান হয়ে যাবে। প্রিপোজিশনের কাজ হচ্ছে, প্রিপোজিশনের কাজ হচ্ছে বাংলায় যে বিভক্তি শিখেছি সেরকম বিভক্তি যোগ করা পরের ওয়ার্ড বা ফ্রেজের সাথে, পরের ওয়ার্ড বা ফ্রেজের সাথে বিভক্তি যোগ করা। এবার আমরা একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করি, এরকমটা হয়, দেখেন আমরা যদি বলি এরকম, বিফোর মি। আচ্ছা, আমরা একটু সহজ করি, বিফোর দ্য গেট। দেখেন, গেটের পূর্বে, এটার বাংলাটা কি? এটার বাংলা হচ্ছে গেটের পূর্বে। সো শুধু দ্য গেট মানে গেট, কিন্তু আমরা যখন বলছি বিফোর গেট, এটার বাংলা হয়ে যাচ্ছে গেট যোগ এর, মানে গেটের, আর বিফোর মানে হলো পূর্বে। তাহলে এই বিফোর শব্দটা একই সাথে দুটো কাজ করছে, নিজের অর্থ পূর্বে, আর পরের শব্দটার সাথে র বা এর একটা প্রতিস্থাপন করেছে বা সমন্বয় করেছে। এই যে সমন্বয় বা যুক্ত করার কাজটা বিফোর দ্বারা হয়েছে, এই কারণে এটার নাম হচ্ছে প্রিপোজিশন। মানে এই নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে এটার সাথে বিভক্তির একটা ব্যাপার আনছে। র বা এর কোন বিভক্তি? আমরা জানি র বা এর হচ্ছে কোন বিভক্তি বলেন? ষষ্ঠ বিভক্তি, র বা এর। তাহলে এই র বা এর সম্পর্কটা তৈরি করছে কি দিয়ে? বিফোর দিয়ে। সো এইরকমভাবে
প্রত্যেকটা প্রিপোজিশনে এক একটা বিভক্তির ন্যায় কাজ করে। এই বিভক্তি নিয়ে আমাদের একটা সংক্ষিপ্ত আলোচনা ক্লাসের শেষ দিকে পড়াবো, যদি আপনারা একটু সময় দেন। তাহলে বিভক্তি নিয়ে আরেকটু বলি, যেমন আমরা যদি সাধারণভাবে বলি অফ, এরপরে যদি বলি বাংলাদেশ, বলেন তো শুধু বিডি বাংলাদেশ, বাংলাদেশ মানে আমরা জানি বাংলাদেশ, তাই না? আচ্ছা, এখানে আমরা একটু ক্লিয়ার করি, দ্য ম্যান অফ বাংলাদেশ, বাংলাদেশের লোকটি। এখন এই বাংলাদেশ মানে তো শুধু বাংলাদেশ, বাট অফ বসার কারণে এখানে বাংলাদেশ এর মিনিং চলে আসছে। তাহলে এই যে এর মিনিং আসলো, এইটার আসার কারণটা হচ্ছে এই শব্দটা। সো এইটা হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে যেই শব্দ দ্বারা সেন্টেন্সের ওই শব্দের পরবর্তী নাউন বা প্রোনাউনের সাথে বিভক্তির সৃষ্টি হয়, সেই শব্দটাই হচ্ছে একটা প্রিপোজিশন। মনে থাকবে। এখন প্রয়োজন অনুযায়ী আমাকে এখানে অর্থের সাথে চেঞ্জ করে করে এইখানে প্রিপোজিশনের ব্যবহারটা চেঞ্জ আসবে। ক্লিয়ার? তাহলে প্রিপোজিশন কাকে বলে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। প্রিপোজিশনের ইউজেসটা কি, প্রিপোজিশন কোথায় পাওয়া যায়, প্রিপোজিশনের কাজটা কি, সব কিছু আমরা ক্লিয়ার করলাম। সো সময় দিব 10 সেকেন্ড, জাস্ট এই কথাটুকু একটু মাথায় নেন। আমি আরেকবার সারসংক্ষেপ করছি। প্রিপোজিশন হচ্ছে নাউন, প্রোনাউন অথবা ওয়ার্ড অথবা কোনো ফ্রেজের সামনে বসে ওই সমস্ত শব্দ বা ফ্রেজকে বিভক্তি দ্বারা যুক্ত করে। এই বিভক্তি দ্বারা যুক্ত করার কারণে এই শব্দগুলোর নাম হলো প্রিপোজিশন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। চলে যাচ্ছি আমরা হচ্ছে এখন আমাদের একটা একটা করে প্রিপোজিশনের মূল ইউজেসে। এইটা যেটা করলাম সেটা হচ্ছে এতক্ষণ বেসিক ছিল, ঠিক আছে? আচ্ছা, যারা ক্লাস দেখতে পাচ্ছেন না তারা মনে হয় প্রাইভেট গ্রুপে যুক্ত হন নাই। আপনারা আমাদের পেইড ক্লাসের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে হবে, এটা পেইড কোর্স। হোয়াটসঅ্যাপ গ্রুপে, আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে আসছেন। এত লিঙ্ক দিলে কেমনে ক্লাস নেব? এত লিঙ্ক কিসের? ক্লাসের লিঙ্ক, আপনি একই ক্লাসের লিঙ্কে ঢুকলেই হবে, ওকে, সমস্যা নাই। এরপর নেক্সট টপিক হচ্ছে আমাদের অ্যাট ভার্সাস ইন। এই যে প্রিপোজিশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাট এবং ইনের ব্যবহারটা, যেটা আমরা অনেকেই এখনো পর্যন্ত ক্লিয়ার না। তো চলুন আমরা অ্যাট এবং ইন প্রিপোজিশনের ব্যবহারটা একটু শিখে নেই। অ্যাট এবং ইন, অ্যাট এবং ইন খুব সংক্ষেপে আমি আগে এখান থেকে আজকে কিছু বিষয় লেখার আগে আপনাদের জন্য আলাদা করে লিখে সাজানো আছে, সেইগুলো দেখাবো। অ্যাট এবং ইন পড়েন, এই চিত্রটা একটু পড়েন, দ্রুত পড়েন। বলা হচ্ছে যে অ্যাট ছোট স্থান, নির্দিষ্ট সময়, মূল্য, তাকানো, পৃষ্ঠা দেখা, তাপমাত্রা ইত্যাদি বোঝাতে অ্যাট বসে। বড় স্থান, অনির্দিষ্ট সময়, ব্যাপক সময়, মধ্যে, এরপরে বলা হচ্ছে দক্ষতা ও অবস্থান বোঝাতে, দক্ষতা ও এবং অবস্থা বোঝাতে ইন বসে। এই কয়টা পয়েন্টের মধ্যে না হলেও 50টা উদাহরণ সমাধান করতে পারবেন। সো এইখানে একটু ভালো করে নজর দিব। আমরা কি বলছি? ছোট স্থান। তো ছোট স্থান কোনগুলো আমরা জানি। ছোট স্থান কোনগুলো হতে পারে? যেমন একটা গ্রামের নাম ছোট স্থান হতে পারে, কোনো একটা বাস স্টপের নাম ছোট স্থান হতে পারে, হ্যাঁ, কোনো একটা রাস্তার লেনের নাম ছোট হতে পারে। ঢাকা ছোট স্থান কিসের তুলনায়? বড় স্থান আর বাংলাদেশের তুলনায়, ঠিক আছে? এইভাবে আচ্ছা, ছোট স্থান, বড় স্থান, এইগুলো নিয়ে আমি আপনাদেরকে এইখানে এই কয়টা শব্দ খেয়াল রাখবো। এখন আমরা ছোট স্থানের পূর্বে অ্যাট, বড় স্থানের পূর্বে ইন, সেই রকম কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করি। এক্সাম্পল না হলে কিন্তু আপনারা কখনোই বুঝতে পারবেন না। সো এক্সাম্পলে চলে যাচ্ছি, আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি। এই যে কোশ্চেন নাম্বার 1, বলেন I spent my childhood dash small town। এখানে I doubt if it is dash the map। ভালো কথা, আমি দ্বিতীয় শূন্যস্থানটা বলে দিচ্ছি কারণ এটা এখন আমরা পড়িনি। দ্বিতীয় শূন্যস্থানটা হচ্ছে কোনো কিছুর ওপরে বোঝাচ্ছে, তাহলে অন। এটা আনসার কি হতে পারে? দেখেন স্মল টাউন, আগেই বলে দিয়েছে স্মল টাউন, ঠিক আছে? স্মল টাউন মানে কি ছোট শহর এরকম বোঝাচ্ছে? ঠিক সেটা না। টাউন শব্দটাকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি, একটা টাউনের মধ্যে ছোট ছোট অনেকগুলো জায়গার নাম হয়, সেই জায়গার নামগুলোকে আমরা কি বলবো? অ্যাট দিয়ে সাজাতে পারি। বাট এইখানে আনসারটা কিন্তু হবে হচ্ছে বি নাম্বার, মানে হচ্ছে ইন স্মল টাউন অন দ্য ম্যাপ। বলছে আই স্পেন্ড মাই চাইল্ডহুড, আমি আমার ছোট্টবেলা কাটিয়েছি ছোট্ট শহরে,
ছোট্ট শহরে, হ্যাঁ এইখানে আবার ইন মানে আরেকটা মিনিং আছে, মধ্যে বোঝাতে কিন্তু ইন ব্যবহার করা হয়। আমি আরেকটা আবার নিয়ে যাচ্ছি আমাদের প্রথম পেজে, এই যে দেখেন এখানে এইটা একটু ভালো করে পড়তে হবে। বড় স্থান, অনির্দিষ্ট সময়, সময়টা কিন্তু নির্দিষ্ট না। আবার এই পাশে দেখেন নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় হইলে অ্যাট, অনির্দিষ্ট সময় হইলে ইন, খুব ভালো করে ক্লিয়ার হতে হবে। এরপরে ব্যাপক সময়, এটা হচ্ছে ইনের ব্যবহার মধ্যে বোঝাতে, অর্থাৎ কোনো কিছুর মধ্যে, কোনো সময়ের মধ্যে, কোনো শহরের মধ্যে এরকম করে বোঝাতে সেখানে আমরা ব্যবহার করব হচ্ছে ইন। কোনো বিষয়ে দক্ষতা বোঝাতে আমরা সেখানে ব্যবহার করব ইন। সো এই জায়গাটুক মনে রাখলে আপনি ইন আর অ্যাটের সবগুলো ইউজেস পাবেন। তারপরে দেখেন মূল্য, কোনো কিছুর মূল্য বোঝাতে প্রাইস, প্রাইস অর্থাৎ আপনি কোনো কিছু কত টাকা দিয়ে কিনেছেন সেইটা হচ্ছে মূল্য বোঝাতে। তাকানো বোঝাতে লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। পৃষ্ঠা বোঝাতে যেমন ওপেন অ্যাট দ্য পেজ নং 5, ওপেন অ্যাট, হ্যাঁ। তারপর হচ্ছে তাপমাত্রা বোঝে অ্যাট 30 ডিগ্রি, অ্যাট 50 ডিগ্রি। ক্লিয়ার, বুঝতেছেন? তাহলে এইগুলো হচ্ছে সব আমাদেরকে ক্লিয়ার করে নিয়ে তারপর আমরা এমসিকিউগুলো সমাধান করি। চলেন তাহলে 1 নাম্বার শেষ। 2 নাম্বারটা বলেন, আই হ্যাভ নো মানি ড্যাশ হ্যান্ড। বলেন এটা কি হবে আনসার? দক্ষতা বোঝাতে অ্যাট বসে না স্যার, দক্ষতা বোঝাতে অ্যাটও বসে, ইনও বসে। পার্থক্য রয়েছে, সেটা নির্ভর করবে হচ্ছে ওয়ার্ডের উপরে। গুডের সাথে অ্যাট, এক্সপার্টের সাথে ইন, এরকম এক্সপার্ট ইন কোনো বিষয়ে দক্ষ, গুড অ্যাট কোনো বিষয়ে দক্ষ, পার্থক্য আছে। এগুলো অনেক পড়তে হবে, না পড়লে হবে না। 2 নম্বর প্রশ্ন, আই হ্যাভ নো মানি ড্যাশ মাই হ্যান্ড। আচ্ছা, অনেকে বলছেন লেখাটা একটু নিচে ভালো হয়, উপরের লেখা দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি একটু নামাই দিচ্ছি। গুড, চলবে এবার। আচ্ছা তাহলে দেখেন তো এবার এই প্রশ্নটা আনসার কি হবে? বলছে আই হ্যাভ নো মানি ড্যাশ হ্যান্ড। আনসারটা হবে হচ্ছে কি বলেন, ইন হ্যান্ড, ইন। এই যে দেখেন, এই যে হাতের মধ্যে, কোনো কিছুর মধ্যে বোঝাতে আমরা কি ইউজ করছি? ইন। অনেকে আপনাদেরকে এরকম বৃত্ত করে করে শেখায় না, এটার মধ্যে বোঝাতে ইন হবে, এই সেই। এইগুলো আসলে যতক্ষণ শিখবেন ততক্ষণে যদি আপনি 10টা এক্সাম্পল পড়েন আপনার ব্রেইনে আরও ক্লিয়ার হবে, সহজে হবে না। এইগুলো দিয়ে সহজে হয় না। তাহলে এখন আই হ্যাভ নো মানি ইন হ্যান্ড, কেন ইন দিলাম আমরা এখানে? কারণ হচ্ছে মধ্যে বা ভিতরে প্রকাশ করছে, মধ্যে বা ভিতরে প্রকাশ করতে আনসারটা হচ্ছে ইন। পরের উদাহরণ, উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ ড্যাশ দ্য ম্যাপ। বলেন তো এটা কি আনসার হবে? এইটা এইখানকার বিষয় না, তারপর আপনাকে এখানে একটু এক্সপ্রেস করেছি। এটার আনসার হবে অন দ্য ম্যাপ। কি হবে বলেন? অন দ্য ম্যাপ। মানে কোনো কিছুর উপরে বোঝাতে অন ইউজ করতে হয়, মনে রাখবেন যে কোনো কিছুর উপরে। তাহলে ম্যাপের উপরে বাংলাদেশের অবস্থানটা আমাকে খুঁজে দিবেন কি? তাহলে এখানে আনসারটা হচ্ছে অন। খুব গুরুত্বপূর্ণ আজকে প্রিপোজিশন, প্রিপোজিশন কিন্তু আমাদের মনেই থাকতে চায় না। ওকে, তারপর আসেন 4 নাম্বার, দ্য গার্ল ড্যাশ ব্লু ড্রেস ইজ মাই উড বি ওয়াইফ। উড বি ওয়াইফ মানে কি? উড বি ওয়াইফ মানে হবু ওয়াইফ, মানে যে সামনে আপনার ওয়াইফ হবে এরকমটা বলা হচ্ছে উড বি ওয়াইফ। ওকে, এখন বলি তো এইখানে কোন নিয়মে আনসারটা হচ্ছে? 4 নম্বরের নিয়মটা কি? 4 নম্বরের নিয়মটা হচ্ছে দ্য গার্ল ড্যাশ ব্লু ড্রেস। এইখানে নিয়মটা আমি একটু বলে দিছি যে পোশাক পরিহিত, পোশাক পরিহিত, পোশাক পরিহিত বোঝাতে এখানে যেটি নিয়ম সেটা হচ্ছে নাউন প্লাস ইন প্লাস ড্রেস, নাউন প্লাস ইন প্লাস ড্রেস বসাতে হয়। ওকে, তাহলে দ্য গার্ল ইন ব্লু ড্রেস, এরকম। যদি বলি দ্য ম্যান ইন টাই, মানে হচ্ছে টাই পরিহিত, পোশাক পরিহিত, কোট পরিহিত, সেই ক্ষেত্রে আগে মানুষের নামটা যাবে বা ওই বডির নাম যাবে, তারপর হচ্ছে ইন, তারপর হচ্ছে ড্রেসের নাম যাবে। সো এইভাবে কিন্তু আপনি যে কোনো সেন্টেন্সে প্রয়োজনীয় বাংলা ইউজ করতে পারেন। সো 4-এর উত্তরটা হচ্ছে পোশাক পরিহিত বোঝাতে দ্য গার্ল ইন ব্লু ড্রেস। 5 নাম্বারটা এটা পড়াবো না, 6 নাম্বার, 6 নাম্বার লাগবে না, 7 নাম্বারটা বলেন। 7, এই কোশ্চেনটা অনেকেই ভুল করবেন আমি জানি, এটা একটু পড়েন। 7 নাম্বারটা বলেন, কোশ্চেন নাম্বার 7। 7 নাম্বারটা, দ্য বুড়িগঙ্গা ইজ ড্যাশ দ্য সাউথ অফ ঢাকা সিটি। এইখানে আনসারটা হবে হচ্ছে, বলেন কি হবে? 7-এর আনসারটা হবে হচ্ছে ইন। 7-এর আনসার হবে ইন। কেন?
এইখানে দেখেন দিকে বোঝাতে এইখানে কিন্তু অনির্দিষ্ট সেন্স, এইটা যে একদম এক্স্যাক্ট দক্ষিণ দিকে তা কিন্তু ঠিক নয়, ঢাকা সিটির দক্ষিণে। সো এটা কিন্তু আনসার হবে ইন। দেখেন কেউ ইন বলতেছেন, কেউ অ্যাট বলতেছেন, এটার এক্স্যাক্ট আনসার হবে হচ্ছে ইন। দা বুড়িগঙ্গা ইজ ইন দ্য সাউথ অফ দ্য ঢাকা সিটি, ঢাকা সিটির দক্ষিণে। সো এটা কিন্তু এক্স্যাক্টলি বলে নাই যে ঢাকা সিটির অমুক পাশের দক্ষিণে বা দক্ষিণে, বলে সেটাকে কিন্তু আরও স্পেসিফিক করতে পারতো। সো এরকম করে নির্দিষ্ট লোকেশনে স্পেসিফিক করা নাই। সেটা অনির্দিষ্ট সেন্সের ক্ষেত্রে ছোট জায়গা বড় জায়গা কোনো ম্যাটার না, অনির্দিষ্ট সেন্স হলেই সেটাকে আমরা বলবো ইন দ্বারা। সেই ধরনের স্থানের নামের পূর্বে আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। সো অনির্দিষ্ট স্থান, অনির্দিষ্ট সময়, এগুলোর ক্ষেত্রে ইন ইউজ করতে হবে, এটা একটু খেয়াল রাখবো আমরা। এরপর 8 নাম্বার, আই উইল বি ব্যাক ড্যাশ অ্যান আওয়ার। বলেন এটা কি হবে? আমি 1 ঘন্টার মধ্যে ফেরত আসবো। এই যে এটা মধ্যে বোঝাতে কি আনসার হয় বলেন? আই উইল বি ব্যাক ড্যাশ অ্যান আওয়ার, আই উইল বি ব্যাক ড্যাশ অ্যান আওয়ার। ক্লাস কি আটকে গেছে নাকি? ওকে, আচ্ছা দেখেন তো এইখানে অ্যান আওয়ার, এই যে 1 ঘন্টা। সো আপনাকে আগে জানতে হবে অ্যান আওয়ার শব্দটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। সো এই নির্দিষ্ট অনির্দিষ্ট নিয়ে ক্লাসে আমাদের একটা রুলস আসবে, সিন্স এবং ফরের ব্যবহার। আশা করি ততক্ষণ থাকবেন, খুব গুরুত্বপূর্ণ ওই রুলসটা। তাহলে এখানে আই উইল বি ব্যাক ড্যাশ আওয়ার, 1 ঘন্টার মধ্যে। তাহলে এই যে আমরা একটা শব্দ বলছিলাম কিছুক্ষণ আগে যে মধ্যে বোঝাতে আমরা কি বুঝবো? কোনো সময়ের মধ্যে, কোনো সময়ের মধ্যে বোঝাতে আমরা ইন ব্যবহার করব। সো এখানে আনসার হচ্ছে ইন, মানে হলো এ নাম্বার। তাহলে আই উইল বি ব্যাক ইন অ্যান আওয়ার, আই উইল বি ব্যাক ইন অ্যান আওয়ার। সো আনসারটা হচ্ছে এ নাম্বার। বুঝতেছি তো সবাই? খুব মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা শেষ করবেন। ক্লাস শেষে আপনার চিন্তাই চেঞ্জ হয়ে যাবে যে প্রিপোজিশন এতদিন এত কঠিন লাগতো, এখন কেন এত সহজ লাগে। ভালো লাগবে ইনশাল্লাহ। নেক্সট 9 নাম্বার, ট্রাই টু ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ এ উইক। বলেন, তাহলে আমরা একটা জিনিস শিখে আসলাম, কোথায় যদি অ্যান আওয়ার থাকে সেটা নির্দিষ্ট সময় না অনির্দিষ্ট সময়? বলেন, অ্যান আওয়ারটা হচ্ছে অনির্দিষ্ট সময়। এরপরে ট্রাই টু ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ এ উইক, এটা কি অ্যাট এ উইক নাকি ইন এ উইক? আই লার্নড টু ড্রাইভ, আই লার্নড টু ড্রাইভ, আমি চালাতে শিখেছিলাম ড্যাশ 4 উইকস, 4 সপ্তাহ। এখানে অ্যাট 4 উইকস নাকি হচ্ছে ইন 4 উইকস? দেয়ার ওয়ার 2 পিপুল ড্যাশ দ্য পিকচার, ছবিতে 2 জন লোক ছিল। এখন বলেন কি হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 9 আব্দুল্লাহ আল বাশার আছেন আমাদের সাথে, হাফিজা আছেন। ওকে, আচ্ছা তাহলে দেখেন তো এইখানে আরেকটা জিনিস খেয়াল করি, একইভাবে এ উইক আছে তাই না? তার মানে হচ্ছে কোনো সময়বাচক শব্দের সামনে যদি সংখ্যাবাচক শব্দ থাকে তাহলে ওই সময়বাচক শব্দগুলো কিন্তু সাধারণত অনির্দিষ্ট প্রকাশ করে। খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম পাবো সিন্স পরে গিয়ে। তাহলে এগুলো তো সব আনসার হবে হচ্ছে ইন, এগুলো তো সব আনসার কি হবে বলেন? ইন হবে। কেন ইন হবে? কারণ ওই 1 সপ্তাহের মধ্যে কাজটা শেষ করবে, 4 সপ্তাহের মধ্যে সে গাড়ি চালানো শিখেছিল, বা ছবিটির মধ্যে 2 জন লোক ছিল। অর্থ করলে আপনি জিনিসটা পারফেক্ট পাবেন, আর মিনিং ছাড়া কিন্তু এখানে প্রিপোজিশন ব্যবহার সম্ভব নয়। ওকে, পরের কোশ্চেন নাম্বার 10, মাই বার্থডে ইজ ড্যাশ ফেব্রুয়ারি। খুব ভালো করে সলভ করেন এটা, দেখি এটা কারা বলতে পারেন খুব সুন্দর করে। আজকে কিন্তু তুলনামূলক আলোচনা হবে, সো সবাই মনোযোগ দেওয়ার চেষ্টা করবো, নাকি বলেন? আচ্ছা 12 নাম্বার, মাই বার্থডে ইজ ড্যাশ ফেব্রুয়ারি। এটা কিন্তু আবার ভেবেন না যে আমার বার্থডে, এটা হচ্ছে একটা বিগত সালের কোশ্চেন আর কি। মিরাজুল ইসলাম শেখ, টার্গেট বিসিএস, নয়ন মন্ডল আছেন, কায়সার, তারেক। বলেন তো 12 নাম্বারটা কি হবে? মাই বার্থডে ইজ ড্যাশ ফেব্রুয়ারি। এখন দেখেন এইখানে ফেব্রুয়ারি এই কথাটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট সেইটা বুঝবেন কিভাবে? মনে রাখবেন, যদি জন্মদিনের ক্ষেত্রে মাসের নাম উল্লেখ থাকে এবং তারিখ না থাকে তাহলে আপনি এটাকে অনির্দিষ্ট ধরবেন। যদি তারিখ না থাকে তাহলে এটা অনির্দিষ্ট। আর যদি এখানে তারিখ উল্লেখ থাকতো যে 1 ফেব্রুয়ারি এরকমভাবে উল্লেখ থাকতো, বা ফেব্রুয়ারি 5, ফেব্রুয়ারি 10, তাহলে আপনার এটাকে নির্দিষ্ট ধরতাম। সেই ক্ষেত্রে আবার এখানে কিন্তু আনসার হতে হচ্ছে অন। এই যে আবার অনের সাথে একটা প্যাচগোছ রয়ে গেছে, সেটাও কিন্তু আমরা শিখবো ইনশাল্লাহ। এই জন্য চেষ্টা করি যে প্রিপোজিশনের শুরু থেকে শেষ পর্যন্ত লিঙ্কটা ধরে রাখার জন্য 1 থেকে 1.5 ঘন্টা সময় আমাদের সাথে দিবেন। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি, বুঝে নিলাম যে আসলে
কোন কোন সময়গুলো নির্দিষ্ট অনির্দিষ্ট তার উপর নির্ভর করেও কিন্তু আমাদের অ্যাট অথবা ইন অথবা অনের ইউজেসটা রয়েছে। ওকে, আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করেছি। আরেকটা বিসিএস কোশ্চেন, দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ 40 মাইলস অ্যান আওয়ার। দ্য ট্রেন ইজ রানিং, ট্রেনটা চলছে ড্যাশ 40 মাইলস অ্যান আওয়ার। দেখেন এইখানে কি বোঝাচ্ছে যে প্রতি ঘন্টায় 1 ঘন্টায় 40 মাইল, এটা একটা স্পিড বা গতি বোঝাচ্ছে। সো আমরা বলছিলাম যে স্পিড বা গতি বোঝাতে কোন প্রিপোজিশন বসে, মনে আছে? স্পিড বা গতি বোঝাতে অ্যাট বসে, স্পিড বা গতি বোঝাতে অ্যাট বসে। তাহলে এখানে 13 নম্বর আনসারটা হচ্ছে অ্যাট। দ্য ট্রেন ইজ রানিং অ্যাট 40 মাইলস অ্যান আওয়ার। ক্লিয়ার? অ্যাট হবে। আচ্ছা, 12 নম্বরটা আমরা আরেকবার জানতে চেয়েছেন। 12 নম্বরটা হচ্ছে এই শুধু মাসের নামের সাথে যদি তারিখটা উল্লেখ থাকে তাহলে সেখানে অন হবে, আর তারিখ উল্লেখ না থাকলে জন্মদিনের ক্ষেত্রে এখানে স্বাভাবিকভাবে ইন হবে। মানে ফেব্রুয়ারি মাসের মধ্যে, তার মানে ফেব্রুয়ারি মাসের 1 থেকে 30 তারিখ যে কোনো একদিন হচ্ছে তার জন্মদিন। সো এই টাইম পিরিয়ডটা তখন অনির্দিষ্ট সেন্স বোঝাচ্ছে। ওকে, 13 তো বলেছি আমরা, 14, 15 আর লাগবে না, আমরা মোটামুটি শিখে গেছি। তাহলে আমাদের এই রুলসটা হচ্ছে কমপ্লিট। কিসের ব্যবহার? অ্যাট অথবা ইনের ব্যবহার। আমরা সিম্পলি যা শিখলাম এটা দিয়ে অগ্রসর হলে আমাদের নিবন্ধন পরীক্ষা আসা প্রশ্নগুলো পারফেক্টলি সমাধান হয়ে যাবে। ওকে, তাহলে আমি অ্যাট এবং ইন নিয়ে সংক্ষেপে যে কথাগুলো বলছি জাস্ট 10টা সেকেন্ড একটু মাথার মধ্যে নেন। 10 সেকেন্ড একটু মাথার মধ্যে নেন। অ্যাট এবং ইন নিয়ে কি কি কথা বললাম? সহজ বাংলায় অ্যাট হচ্ছে, আমি আবার আপনাদেরকে ওই চিত্রটা দেখাই দিই যাতে আপনি মনে রাখতে পারেন। এই যে এই চিত্রটা ছোট স্থান পেলে আমরা বসাবো অ্যাট, নির্দিষ্ট সময় অ্যাট, কোনো কিছুর মূল্য বোঝাতে অ্যাট, তাকানো বোঝাতে অ্যাট, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, পৃষ্ঠা দেখা বোঝাতে অ্যাট, তাপমাত্রা বোঝাতে অ্যাট। বড় স্থান ইন, অনির্দিষ্ট সময়, ব্যাপক সময়, মধ্যে, দক্ষতা এবং অবস্থা, হ্যাঁ, বা পোশাক পরিহিত বোঝাতে আমরা ব্যবহার করব ইন। ক্লিয়ার? তাহলে অ্যাট এবং ইনের ব্যবহার এই পর্যন্তই। এরপর যাচ্ছি আমরা পরের ব্যবহারে। ওকে, এখন আমরা দেখব বিটুইন ভার্সাস অ্যামং, আর হচ্ছে অ্যামং ভার্সাস অ্যামিস্ট। অ্যামিস্টটা যদিও আপনাদের লাগবে না, আমরা তারপরে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে বিটুইন ভার্সাস অ্যামং আর অ্যামং ভার্সাস হচ্ছে অ্যামিস্ট। অ্যামিস্ট একটা নতুন প্রিপোজিশন যেটা অনেকেই ব্যবহারটা বুঝেন না। ঠিক আছে, এই প্রিপোজিশন একজনের মাথা খারাপ করে দেয়, ফয়জুল আহমেদ ফাহিম। কোনো টেনশন নাই, আজকে অন্তত এর কিছুটা হলেও আমি চেষ্টা করব লাঘব করার জন্য। তো দেখেন এখানে হচ্ছে বিটুইন ভার্সাস অ্যামং। দেখেন আসলে এই প্রিপোজিশনগুলোর কিন্তু একদম ভেঙে ভেঙে ইউজেস আমি এই বইটার মধ্যে দিয়েছি। যাদের কি বলবো, প্রিপোজিশনের জীবনে কোনোদিন সমস্যা থেকে মুক্ত হতে পারেন নাই, তারা এইখানে একটু দেখেন, ভালো লাগবে। হ্যাঁ, এই বইয়ের হার্ড কপির দাম 560 টাকা, পিডিএফের দাম মাত্র 90 টাকা। লাগলে এটা নেবেন, আপনাদের ইচ্ছা। তো যাই হোক, বিটুইন আমরা জানি হচ্ছে দুইয়ের মধ্যে বোঝাতে, এটা অনেকে জানেন, এটা আমি না বললে হচ্ছে। অ্যামং বোঝাচ্ছে কি? অনেকের মধ্যে বোঝাতে। আর অ্যামিস্টের ব্যাপারটা কি? অ্যামিস্টের ব্যাপারটা হচ্ছে অনেকের মধ্যে বোঝাতে, কিন্তু সেইটা হচ্ছে একটা টাইম পিরিয়ড। ধরেন আমি যদি এরকম বলি যে সকাল থেকে, বা যদি বলি যে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এই যে 1 তারিখ থেকে 10 তারিখ, এই দুইটা টাইম পিরিয়ডের মধ্যে বোঝাতে, দুইটা টাইম পিরিয়ডের মধ্যে আরও তো অনেকগুলো টাইম ছিল। 1 তারিখ থেকে 2 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 9 তারিখ ছিল না? সো শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরো টাইমটার মধ্যে, অথবা কোনো একটা স্থানের, ধরেন কথার কথা আপনি ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম যাবেন, তো ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে, সো এই মধ্যেটার মধ্যে আরও অনেকগুলো স্থান ছিল। সো এইরকম ডিউরেশন আলা বা একটা লম্বা সিকোয়েন্স আলা ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যামিস্ট। সো এইগুলো আসলে উদাহরণ দিয়ে ক্লিয়ার না করলে আপনাদেরকে এইরকম বক বক করে কোনো লাভ হবে না। তো চলুন এক্সাম্পল নিয়ে সরাসরি কথা বলি। কোশ্চেন নাম্বার 1, the CEO suddenly resigned. The CEO suddenly resigned dash rumors of misconduct. দেখি তো এই প্রশ্নের উত্তরটা কে কে বুঝতে পারছেন, করেন তো একটু আনসারটা। এই প্রশ্নটা সমাধান করেন। জেসমিন ফাতেমা জুই, পিডিএফ নিতে চাই। ওকে, ক্লাস শেষে আমাকে পেজে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করতে হবে। বলেন তো 1 নম্বরের প্রশ্নটা কি আনসার হবে? ভালো করে বুঝেন, কথাটা বুঝেন আগে। বলছে দ্য সিইও সাডেনলি রিজাইন্ড, সিইও হঠাৎ করে রিজাইন করেছে। রিউমার্স মানে হচ্ছে গুঞ্জন বা গুজব,
অফ মিসকন্ডাক্ট। মিসকন্ডাক্ট মানে হচ্ছে ভুল ইনফরমেশন বা ভুল আচরণ। ভুল আচরণের গুঞ্জনে রিসেন্টলি সিইও কি করেছে, হঠাৎ করে রিজাইন নিয়েছে। সো এই যে একটা সময়ের মধ্যে, কোন সময়টা, রিমোর্স বা গুঞ্জনের মধ্যে। তো খেয়াল করেন এই যে রিমোর্স চলাকালে গুঞ্জনটা কোনো একটা সময় থেকে শুরু হয়ে অন্য একটা সময় পর্যন্ত চলছে। সো এইরকম অবস্থায় এই এখানে আনসার করতে হবে হচ্ছে অ্যামেজড। অ্যামেজড মানে হচ্ছে, এখন মিনিংটাও এরকম হচ্ছে যে ভুল আচরণের গুঞ্জনের মধ্যে, এই রিমোর মানে গুঞ্জন, বা এটাকে কি বলবো যে ব্যাড নিউজ, এই যে গুঞ্জনের মধ্যে বা কোনো কিছুর মধ্যে, গুঞ্জন র বা এর প্রিপোজিশন, গুঞ্জনের মধ্যে অ্যামিস্ট রিজাইন করেছে কে, সিইও, হঠাৎ করে রিজাইন করেছে। ক্লিয়ার? আচ্ছা, ওয়ার্ড মিনিংয়ে প্রবলেম হয় কি করব? ওয়ার্ড মিনিংয়ে প্রবলেম হলে ওয়ার্ড মিনিং পড়তে হবে, তবে সেন্টেন্স দিয়ে পড়লে বেশি সুবিধা হবে। ক্লিয়ার? তাহলে একের আনসারটা হচ্ছে ডি নাম্বার, অ্যামিস্ট। এই নতুন প্রিপোজিশনটা ইউজেস মনে রাখবেন। অনেকে কিন্তু জানবেই না, বলবে এটা মনে হয় একটা ভুল শব্দ, খবরদার, এটা কিন্তু প্রিপোজিশন, খুব গুরুত্বপূর্ণ। এগুলো আলোচনা আছে, সব নতুন নতুন জিনিস অ্যাডভান্স লার্নিং হিসাবে এখানে দেওয়া আছে। নেক্সট কোশ্চেন 2 নাম্বার, হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ টু চিলড্রেন। এটা আবার পারে না কে বলেন তো? আচ্ছা, বরিশালের ভাষায় গৌজব নাকি গুজব? আচ্ছা, তাহলে বলেন তো এখানে 2 নাম্বার আনসারটা কি হবে? এটা সহজ, ড্যাশ দ্য টু চিলড্রেন, দুইটা শিশুর মধ্যে মানি ভাগ করে দেওয়ার কথা বলছে, এটা সব বিটুইন হবে, এগুলো আসলে পারবেন আপনারা। পরের কোশ্চেন, নেপাল লাইজ, এইটা বলেন, এইটা বলেন। কোশ্চেন নাম্বার 3, নেপাল লাইজ ড্যাশ ইন্ডিয়া, চায়না অ্যান্ড ভুটান। কোশ্চেন নাম্বার 3, আই উইল অ্যারাইভ সামটাইম ড্যাশ 8 and 9 AM। এই দুটো প্রশ্ন দেখি পারছেন কিনা আপনারা। 3 নাম্বার প্রশ্নটা একটু বুঝে উত্তর করতে হবে। এখানে নিয়মটা হচ্ছে, এইটা একটা এক্সেপশনাল নিয়ম, এরকম যে 3 নাম্বার এক্সেপশনাল নিয়মটা কি? এক্সেপশনাল হচ্ছে যদি একটি দেশ বা দেশের সীমানা, কথার কথা যে কোনো একটা দেশ, এই দেশের সীমানা যদি 5টা দেশের সাথেও হয়, তো এর সাইডে যতগুলো দেশ আছে সবগুলোকে যদি একসাথে যুক্ত করা হয়, তবুও এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে বিটুইন। কারণ এই একটা দেশের সাথে আলাদা আলাদাভাবে চিন্তা করলে কিন্তু বিটুইন হয়। তার মানে বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, বিটুইন বাংলাদেশ অ্যান্ড মায়ানমার, এরকমভাবে হচ্ছে কিন্তু। তাহলে দেখেন এইটাকে সংক্ষেপ করে বলা হচ্ছে যে নেপাল লাইজ ড্যাশ ইন্ডিয়া, চায়না অ্যান্ড ভুটান। কিন্তু এর মানে এই না যে এই 3টা দেশের মধ্যে নেপাল অবস্থিত, ঠিক সেরকমটা না, বরং বোঝানো হচ্ছে নেপালের বাউন্ডারিটা হচ্ছে নেপাল এবং ইন্ডিয়ার মধ্যে। তাহলে বিটুইন নেপাল অ্যান্ড ইন্ডিয়া, বিটুইন নেপাল অ্যান্ড চায়না, বিটুইন নেপাল অ্যান্ড ভুটান। এই কারণে এই জায়গাটাতে আর এমন প্রিপোজিশন ব্যবহার করা হয় না। ক্লিয়ার? তাহলে আনসারটা হচ্ছে কি বলেন? আনসারটা হচ্ছে এখানে হবে বিটুইন, আই উইল অ্যারাইভ সামটাইম বিটুইন 8 and 9 AM। এরপর পরের প্রশ্নটা একটু সলভ করব। এই প্রশ্নটা সলভ করেন, 4 নাম্বারটা সলভ করেন। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, চার নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন বলছে ডিভাইড দ্য, 4 নাম্বার প্রশ্ন বলছে ডিভাইড দ্য অ্যাপলস ড্যাশ দ্য টু বয়েজ ড্যাশ দ্য বয়েজ। এখানে সরাসরি বয়েজ আছে, খুব সহজ। এখানে বয়েজ মানে কি? এটা সরাসরি প্লুরাল। সো এটা যদি ডিরেক্ট প্লুরাল হয়, তো প্লুরালের সাথে আমরা কি ইউজ করি? বিটুইন অ্যামং, মানে হচ্ছে আপনার আপেলগুলো ভাগ করে দিতে হবে বালকদের মধ্যে। সো চোখ বুঝে এখানে অ্যামং, এইগুলো নিয়ে আলোচনার কিছু নাই। তাহলে বিটুইন অ্যামং শেষ করছি আমরা, এটাও পারবেন। সুইজারল্যান্ড লাইস, এই যে দেখেন কোনো একটা দেশ অন্য দুটি দেশের সাথে সীমানা বোঝাচ্ছে, সো এখানে হবে বিটুইন ফ্রান্স, জার্মানি, ইতালি অ্যান্ড অস্ট্রেলিয়া। তাহলে সুইজারল্যান্ডের সাথে 4টা দেশের বাউন্ডারি আছে। সো এর মানে এই না যে এখানে 2-এর অধিক তাই অ্যামং দিবেন, এটা অ্যামং হবে না, এটা কি হবে? বিটুইন। তাহলে আমরা মনে রাখবো বিটুইন এবং অ্যামং এর ক্ষেত্রে একটা এক্সেপশনাল আছে, একাধিক দেশের বাউন্ডারি, সীমানা, জোট, গ্রুপ ইত্যাদি বোঝাতে আমরা সেখানে অ্যামং ইউজ করব না, ব্যবহার করব হচ্ছে বিটুইন। ওকে, তাহলে বিটুইন, অ্যামং, অ্যামিস্ট, এই 3টার ইউজেস কমপ্লিট। নেক্সট,
এখন আমরা দেখব হচ্ছে বাই এবং উইথ ব্যবহারের পার্থক্য কি। আসি তো সবাই ইনশাল্লাহ? পুরো ক্লাসে ইনশাল্লাহ থাকার চেষ্টা করব। এতক্ষণ যা বুঝালাম কমপ্লিট আছেন তো? এখন বাই এবং উইথের ব্যবহার ইনশাল্লাহ এখন শুরু করব। মানে বাই এবং উইথের ইউজেস দেখি তা কারা কারা কমেন্টে আছেন আমার সাথে। রজনী, বামে স্লাইড আনলে ভালো হয়। আচ্ছা, আজকে এত স্লাইড চেঞ্জ নিয়ে আপনারা কেন বলছেন? সব তো আমার এখানে ঠিকঠাকই আছে। আচ্ছা, আর দুই একজন বলেন তো স্লাইড টানাটানির বিষয়ে সব কিছু পারফেক্ট আছে কিনা। কেউ কেউ বলছেন বামে স্লাইড নিলে ভালো হয়। আচ্ছা, হামিম, কাউসার আহমেদ, ওকে বাবু, ঠিক আছে কি সব কিছু? স্যার আছে, মাশাআল্লাহ, অসাধারণ, ওকে আছে। আচ্ছা, তাহলে যার নিজস্ব একজনের হয়তো সেটা আপনার কোনো কারণে ঠিক আছে, ঠিক প্রবলেম হচ্ছে। পারফেক্ট, ওকে, নো প্রবলেম। এখন আমরা আলোচনা করব হচ্ছে বাই এবং উইথ ব্যবহারের পার্থক্য। বাই এবং উইথ ব্যবহারের পার্থক্য। আসি, বাই এবং উইথ ব্যবহারের পার্থক্য। একটু প্রবলেম যাদের হচ্ছে তারা মানিয়ে নেন, সমস্যা নেই। বাই এবং উইথ নিয়ে আমাদের প্রশ্ন কিন্তু নিবন্ধনে আসছে। সো এইখানটাতে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা একটু ভালো করে ক্লিয়ার করতে হবে। বাই এবং উইথের ইউজেসটা একটু ভালো করে ক্লিয়ার করব। দেখেন, বাই এবং উইথের ইউজেসটা হচ্ছে, আপনাদেরকে বারবার বলছি, আপনারা মোবাইলে হচ্ছে লম্বালম্বিভাবে দেখেন। বাই হচ্ছে এবং উইথ এই দুটো দ্বারা আমরা জানি যে অনেক সময় যে কাজগুলো করা হয় দ্বারা, দিয়া, কর্তৃক। আমি নিয়মটা একসাথে আপনাদেরকে এখানে বোর্ডে দেখাই, সুবিধা হবে। এইটা একটু পড়েন। দ্বারা, দিয়া, কর্তৃক, পাশে, অনেকগুলো শব্দ, সবগুলো শব্দ কিন্তু আপনাকে একসাথে ক্লিয়ার করতে হবে, মাথায় রাখতে হবে। যেমন দ্বারা মানে কোনো কিছু দ্বারা, এখন সেটা যদি ব্যক্তি দ্বারা আমি কোনো কিছু করে নেই তাহলে সেখানে হবে বাই। আর যদি ব্যক্তি বাদে অন্য কোনো কিছু দিয়ে আমি কিছু করে নেই, যেমন আমি বললাম আগুন দিয়ে ভাত রান্না করছি, এখানে কিন্তু বাই ফায়ার হয় না, এখানে উইথ ফায়ার হবে। তার মানে বাই এবং উইথ এই দুটোর সাথে কম্পেয়ারটা হলো এটাই। বাই ইউজ করব ব্যক্তির ক্ষেত্রে, মূলত প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ হয়, আর উইথ ব্যবহার করব হচ্ছে ব্যক্তি বাদে অন্যান্য সকল ক্ষেত্রে। এটা গেল। তাহলে দ্বারা, দিয়া, কর্তৃক এই তিনটা আমরা জানি হচ্ছে বিভক্তির ক্ষেত্রে তৃতীয়া বিভক্তি, তাই তো। পাশে বা নিকটে বোঝাতে এখানে বাই ইউজ করব আমরা, নিকটে বোঝাতে বাইও হয়, উইথও বয়, একই কথা। ব্যক্তির পাশে বোঝালে হচ্ছে বাই, আর ব্যক্তি বাদে অন্যান্য কিছু হলে সেটা হলো উইথ। ওকে, আচ্ছা, এরপর আসি অনুসারে। নিকটে, নিকটে কোনো কিছু নিকটে, অনুসারে। তারপরে বলছে হচ্ছে নির্ধারিত সময়ের পূর্বে, নির্ধারিত সময়ের পূর্বে, খুব ভালো করে বুঝতে হবে, নির্ধারিত সময়ের পূর্বে, এটার ক্ষেত্রে কিন্তু আবার বাই হবে। তারপর বলছে যাতায়াতের মাধ্যম বোঝাতে, যাতায়াতের মাধ্যম বোঝাতে বাই হবে, ইত্যাদি বোঝাতে বাই অথবা উইথ বসে। এখন এইগুলো আমরা একটু একটা একটা করে ক্লিয়ার করব যে বাই আর উইথের সমস্যাটা কি, ঠিক আছে। এইবার আসি আমরা একটু আগাই এখান থেকে। এটা একটু এক ঝলকে চোখ দিয়ে স্ক্রিনশট মারেন, মানে চোখটাকে এখন ক্যামেরা হিসাবে ব্যবহার করেন। আরেকবার, দ্বারা, দিয়া, কর্তৃক, পাশে, নিকটে, অনুসারে, নির্ধারিত সময়ে। অনুসারে যেমন ঘড়ি অনুসারে 5টা বাজে, বাই মাই ওয়াচ, বাই মাই ওয়াচ, হ্যাঁ, বাই মাই ক্লক। নির্ধারিত সময়ের পূর্বে, সকাল 10টার আগে, তখন আপনি দিতে পারেন যে নির্ধারিত সময়টা কি, সকাল 10টা, নির্ধারিত সময়। এখানেও কিন্তু একটা কেস আছে, নির্ধারিত মানে হচ্ছে নির্দিষ্ট, আমরা এই জিনিসগুলো মাথায় নেই না, কিন্তু এটাই একটা পয়েন্ট যে সময়টা যদি নির্দিষ্ট হয় তাহলে ওই সময়ের মধ্যে ঢুকতে বোঝাতে হবে বাই ইউজ করবে, ঠিক আছে। আচ্ছা, যাতায়াতের মাধ্যম কি, যাতায়াতের মাধ্যম বাই বাস, বাই ট্রেন, বাই কি বলবো, বাই এরোপ্লেন ইত্যাদির ক্ষেত্রে বাই, হ্যাঁ, যদিও এক্সেপশনাল আছে সেগুলো দেখাবো। তাহলে এই জিনিসগুলো আমরা এখন এক্সাম্পল দিব, এক্সাম্পল দিয়ে একটা একটা আকার ক্লিয়ার করার চেষ্টা করি। সো প্রথমেই সলভ করি 1 নম্বর প্রশ্নটা, দেখি কারা কি করছেন। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 বলেন তো 1 নম্বর প্রশ্নে কি আনসার হবে। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 কি হবে। 1 নম্বর বলছে আরিয়ান ওয়াজ স্ট্যাম্পড ড্যাশ এ লিউনেটিক ড্যাশ এ ড্যাগার। খুব ভালোভাবে বুঝতে হবে এটা, স্ট্যাম্পড। অর্থ না বুঝলে প্রিপোজিশনের ব্যবহার জীবনও কাভার হবে না, এই জন্য মিনিংটা বুঝতে হলে আপনাকে ওয়ার্ড ভোকাবুলারির মিনিংয়ের জায়গাগুলো একটু শক্তিশালী করতে হবে। তো বলছে আরিয়ান ওয়াজ স্ট্যাম্পড, আরিয়ান ওয়াজ স্ট্যাম্পড,
স্ট্যাব মানে হচ্ছে আঘাত পাওয়া, বা কি বলা হয় এটাকে হচ্ছে কি বলা যায়, আক্রান্ত হওয়া। হ্যাঁ, আরিয়ান ওয়াজ স্ট্যাবড, আক্রান্ত হয়েছিল। এবার লিউনেটিক মানে হচ্ছে একজন পাগল দ্বারা। এখন বলেন তো, পাগলের দ্বারা আক্রমিত হয়েছিল, তাহলে এই পাগলের সামনে আমরা ব্যক্তির দ্বারা আক্রমণ বোঝাচ্ছে, তাহলে এখানে আনসার করব কি বলেন, বাই। ড্যাশ এ ড্যাগার, এই ড্যাগার মানে হচ্ছে দুই ধারী অস্ত্র। দুই ধারী অস্ত্র অনেকে চেনেন না, যেটার দুই পাশেই অস্ত্রর মতো সিস্টেম থাকে, অর্থাৎ দুই পাশ দিয়েই কাটা যায়। সো এই ড্যাগার, এখন হচ্ছে ড্যাগার হলো বস্তু, তাহলে বস্তুর দ্বারা, তার মানে এখানে হবে আনসার হলো ডি নাম্বার। বুঝতেছেন, বাই এবং উইথ, একদম পারফেক্ট আনসার। তার মানে আরিয়ান ওয়াজ স্ট্যাবড বাই এ লিউনেটিক, একজন ব্যক্তি পাগল ব্যক্তির দ্বারা, উইথ এ ড্যাগার, একজন মানে একটি ড্যাগার দিয়ে। তাহলে আমরা বুঝলাম দ্বারা দিয়ে কর্তৃক বোঝালে প্যাসিভ মুডে ব্যক্তির ক্ষেত্রে বাই এবং বস্তু বা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে উইথ। ক্লিয়ার? ওকে, অনেকেই সঠিক উত্তর করেছেন। নেক্সট 2 নম্বর প্রশ্ন, হি ইজ বাংলাদেশি ড্যাশ বার্থ। বলেন তো এই প্রশ্নটা কি আনসার হবে, বাই নাকি উইথ? আমরা কিন্তু কম্পেয়ার করে করে আলোচনা করছি, যেই আলোচনাটা আপনাকে মনে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করবে। হি ইজ বাংলাদেশি ড্যাশ বার্থ, কি হবে 2 নম্বর প্রশ্ন, হি ইজ বাংলাদেশি ড্যাশ বার্থ। একইভাবে বাই বার্থ, জন্ম অনুসারে, ওই যে বলছিলাম না ঘড়ি অনুসারে 10টা বাজে, জন্ম অনুসারে আমি বাংলাদেশি, বুঝতে পারতেছি। সো এইভাবে কোনো কিছুর অনুসারে বোঝাতে আমরা ব্যবহার করব হচ্ছে বাই। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এখানে আনসার হচ্ছে বাই। তাহলে হি ইজ বাংলাদেশি বাই বার্থ। ফাইন, আগমনী লগ্ন, হারুন রশিদ, আপনার পারফেক্ট উত্তর করছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর 3 নাম্বার, রাশেদ উইল কাম টু বাংলাদেশ ড্যাশ প্লেন, প্লিজ কাম ড্যাশ মাই অফিস। দেখেন মনে পড়ে কিনা, একটু আগে যে জিনিসগুলো দিয়েছিলাম, জেসমিন আছেন আমাদের সাথে, লাবণী সরকার। আচ্ছা, বলছে যে রাশেদ উইল কাম বাংলাদেশ, বাংলাদেশে আসবে প্লেন। এইবার মনে আছে আপনাদেরকে, ওই যে যানবাহন বা যাতায়াতের ক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম, কি মনে আছে? যাতায়াতের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছিলাম বাই। সো এখানে আনসারটা হবে সবগুলোতেই বাই। প্লিজ কাম বাই মাই অফিস। সরি, এখানে এই কোশ্চেনটা একটু এখানে ভুল আসছে, এটা হবে না, এটা ভুল, এখানে একটু ভুল আসছে। ঠিক আছে, প্রথমটা তার মানে হচ্ছে বাই প্লেন, এটার আনসার হচ্ছে বাই প্লেন। 3 নাম্বার, কিল দ্য র্যাট ড্যাশ স্টেক। বলেন এখানে কি হবে, কিল দ্য র্যাট ড্যাশ স্টেক, ইঁদুরটিকে মারো ড্যাশ স্টেক, স্টিক। এই যে স্টিক, স্টিক মানে কি, লাঠি, স্টিক মানে লাঠি। সো লাঠি দিয়ে ইঁদুরটিকে হত্যা করো, তাহলে এখানে দ্বারা দিয়ে বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে বাই না উইথ, ভালো করে বলেন। এখানেও কিন্তু দ্বারা দিয়ে কর্তৃক বোঝাচ্ছে, তাহলে এটা ব্যক্তি দিয়ে না বস্তু দিয়ে? বস্তু দিয়ে, ব্যক্তি বাদে অন্য কিছু। তাহলে এখানে আনসার হবে লাঠি দিয়ে ইঁদুর মারা, এখানে হবে উইথ এ স্টিক। আই ফাইনালি কিল দ্য ফ্লাই, এই ফ্লাই মানে হচ্ছে মাছি। দেখেন নর্মালি ফ্লাই মানে উড়া, সেটা ভার্ব, কিন্তু একই জিনিস, এটা আবার এখানে নাউন বোঝাচ্ছে। এই ফ্লাই মানে হচ্ছে মাছি। সো মাছি মারছে এ রোল, রোল মানে পেঁচানো, বা আমরা অনেক সময় মুড়ে না কাগজ পেঁচিয়ে দেই, সেই পেঁচানো রোলড আপ নিউজ পেপার, পেঁচানো পত্রিকা, পেঁচানো পত্রিকার মাধ্যমে সে কী করলো, একটা মাছিকে মেরে দিল। সো এখানে আনসারটা হবে উইথ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। তাহলে এই প্রশ্নগুলি কিন্তু সব আসবে পরীক্ষার হলে গেলে, মনে পড়বে যে এক্সপার্ট আলিম স্যার আমাদেরকে এগুলোই করাইছে। তো এক্সপার্ট আলিমের কথা আপনার মনে থাকবে, মনে করতে হবে। আমি সেইভাবেই কষ্ট করি, একটা ক্লাস সাজানোর জন্য সেই সকাল থেকে শুরু করি সাজাতে, যে কোন অ্যাঙ্গেলে কোন জিনিসগুলো পড়ালে আপনার কাজে লাগবে। সো এটাকে একটু মনোযোগ দিতে হবে, মূল্য দিতে হবে। 200 টাকার মূল্য দিতে বলি নাই, এটা আমার মূল্য দিতে বলছি, আপনার নিজের জীবনের মূল্য দিতে বলছি। ওকে, আজকেও ক্যামেরাটা চলে গেছে, আমি ক্যামেরাটা নিয়ে তারপর আসছি। ওকে, লাইনে থাকবেন, জাস্ট 10 সেকেন্ড লাগবে। ঠিক আছে, 10 সেকেন্ড। ওকে, আমরা চলে আসছি আবার। হ্যাঁ, তাহলে আমরা 4 নম্বর প্রশ্নটা কিন্তু অলরেডি সলভ করে দিয়েছি। তাহলে 4 নম্বর হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক বোঝাতে আনসারটা হয়েছে উইথ। দ্বারা দিয়ে কর্তৃক বোঝাতে আনসারটা হচ্ছে উইথ। 5 নম্বর প্রশ্ন, লাইফ ইজ এ টেল
টোল্ড ড্যাশ অ্যান ইডিয়ট, বলেন তো এটা কি অ্যান্সার হবে? বুঝে উত্তর করতে হবে। আমরা কিন্তু প্রিপোজিশনের ক্লাসে আজকে একটু সময় নিব, অর্থাৎ আমরা কিন্তু 1 ঘন্টায় শেষ করতে পারবো না, 1.5 ঘন্টা টাইম নিব। আচ্ছা, না বিদ্যুৎ বিভ্রাট না, এটা হচ্ছে আমাদের ক্যামেরার চার্জটা শেষ হয়ে যায়। ডিএসএলআর ক্যামেরা খুব বেশিক্ষণ চার্জ থাকে না আর কি, অনেক কষ্ট করি। আপনারা তো সামনের সেটিংস দেখেন না, সেটিংস দেখলে হয়তো আপনারা বুঝতেন যে কী কষ্ট। আমার চারপাশে মিনিমাম এখন কয়টা বাতি জ্বলে, 3, 6, 7টা বাতি জ্বলে। তারপর সামনে ডিএসএলআর ক্যামেরা, এই পাশে পিসি, এই পাশে হচ্ছে একটা মনিটর আপনাদেরকে দেখতে পাই, সো অনেক কিছু। যাই হোক, আচ্ছা তাহলে এইটা হচ্ছে লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট। কেন বাই হবে? কারণ এই যে ইডিয়ট তো একজন ব্যক্তি, সো ব্যক্তির দ্বারা বলা হয় যে জীবন হচ্ছে একটা গল্প। এটা বলা হয় একজন ইডিয়টের দ্বারা, বা মূর্খরাই বলে হচ্ছে জীবন একটা গল্প। সো এখানে আনসারটা হবে বাই। এখানে আনসারটা কি হবে বলেন? 5-এর উত্তরটা হবে বাই, মানে হচ্ছে বি নাম্বার। ওকে, সো এইভাবে আমরা বাই এবং উইথের ইউজেস শিখে নিলাম। এরকমভাবে আপনারা যেখানে যা প্রশ্ন পাবেন আশা করি সলভ করতে পারবেন। এখন আমি আর 2-একটা প্রশ্ন এখান থেকে সলভ করবো। এই যে 10 নম্বরটা বলেন। 10 নম্বর, বাই এবং উইথ থেকে আমাদের কিন্তু কোশ্চেন হবে, আমরা কিন্তু অলরেডি দেখে আসছি। সো যেখান থেকে কোশ্চেন হবে সেখানে জোর দিব। দেখেন, নিবন্ধন আপনি না বুঝে হাজার হাজার পড়ে লাভ নাই। সো বলেন তো 10 নম্বরটা কী হবে আনসার? 10 নম্বর, চিরন্তনী জয়ী আছেন জহিরুল ইসলাম। আওয়াজ দিত্য হচ্ছে, আওয়াজ দিত্য হচ্ছে, এটা কি সবারই না একজনেরই? ঠিক আছে তো, আওয়াজ আওয়াজ ঠিক আছে। এই ছেলে, এই ওটা বন্ধ করো, শুনতে পাও না? আমি ওটা রাখবো না ওখানে, চিন্তা করছো? আচ্ছা দেখেন তো তাহলে এবার, ঠিক আছে এখন। আচ্ছা, হারি আপ উই হ্যাভ টু গো ড্যাশ 5 মিনিটস। হারি আপ উই হ্যাভ টু গো ড্যাশ 5 মিনিটস। এখানে কি আনসার হবে দেখেন তো? ডি বলেছেন। এইখানে একটা সমস্যা, অনেকে বলবে বাই হবে, অনেকে বলবে ইন হবে। খুব সুন্দরভাবে এইটার আনসার হবে ইন। আমার পুরাতন বইতে, যদিও আমি স্বেচ্ছায় স্বীকার করছি, পুরাতন বইতে এটার আনসার ছিল হচ্ছে বাই, তো সেটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হচ্ছে সেটার একটা কজ বলছি। কারণটা হচ্ছে আমরা নির্দিষ্ট আর অনির্দিষ্ট দুটো বিষয় অলরেডি ভাগ করেছি। দেখেন, নির্দিষ্ট সময় আর হলো অনির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় আর হচ্ছে অনির্দিষ্ট সময়। নির্দিষ্ট হলে সেখানে আমরা ইউজ করব হচ্ছে বাই, আর অনির্দিষ্ট সময় হলে সেখানে ইউজ করব হচ্ছে ইন। এই যে এখন বোঝা যাচ্ছে কিনা? তাহলে রোজিনা বলছেন, দেখেন তো অনির্দিষ্ট সময় না, 5 মিনিটস, কোন 5 মিনিট সেটা স্পেসিফিক করা নাই। তো 5 মিনিট কথাটাকে যদি ঘড়ির সময়ে কনভার্ট করা হয়, সেটা আমরা সিন্স পরের ইউজেসে দেখব। সেই ঘড়ির সময় হলো কি, সেটা যদি মনে করেন 5 AM, 10 PM, এরকম যদি ঘড়ির সময় উল্লেখ থাকে AM, PM, 10 o'clock, সেগুলো নির্দিষ্ট, তখন আমরা ইউজ করতাম বাই। কিন্তু এই সেন্টেন্সে স্পেসিফিক করা নাই কোন 5 মিনিট, অর্থাৎ এই যে মিনিট, সেকেন্ড, আওয়ার, এই শব্দগুলো কিন্তু অনির্দিষ্ট। 5 মিনিট, 10 মিনিট, 1 মিনিট, 1 আওয়ার, 1 সেকেন্ড, এই যে সেকেন্ড, মিনিট, আওয়ার, এগুলো হলো অনির্দিষ্ট সময়, তখন আমাদের এখানে ইউজ করতে হবে ইন। তাহলে হারি আপ, তাড়াতাড়ি করো, উই হ্যাভ টু গো ইন 5 মিনিটস, আমাদেরকে 5 মিনিটের মধ্যে, এই যে মধ্যে বোঝাতে আমরা ব্যবহার করছি হচ্ছে ইন। ক্লিয়ার? সো নির্ধারিত সময়ের ক্ষেত্রে বাই, এক্স্যাক্টলি, বাট এইটা তো নির্ধারিত সময় না। 5 মিনিট এটাকে আপনি নির্ধারিত বা স্পেসিফিক টাইম বলতে পারবেন না। যদি আপনি এখানে এরকম থাকতো 5 মিনিট না থেকে এখানে এরকম থাকতো, যে কথার কথা এখানে যদি থাকতো 5 PM, কি থাকতো? 5 PM, এইটা হলো নির্ধারিত সময়, মানে ঘড়ির সময় নির্ধারিত, 5টার আগে আমাদেরকে যেতে হবে, তখন কিন্তু আমরা বাই ইউজ করতাম। তাহলে পার্থক্যটা কি বুঝতে পারছি আমরা? কখন বাই, কখন ইন ব্যবহার করব? এই প্রশ্নটা কিন্তু আপনারা বিভিন্ন বইতে ভুল টুল পেতে পারেন, সেটা সংশোধন করে নেবেন। ইফ উই ওয়ার্ক স্টিডিলি, মানে আমরা যদি স্টিডিলি কাজ করি, উই ক্যান ফিনিশ ড্যাশ নুন। এইখানে আনসারটা কি হবে দেখি, এটা বলতে পারেন কিনা। ঠিক আগের প্রশ্নের মতোই এখানে কিন্তু একটা প্যাচ আছে, ভালো করে বোঝার চেষ্টা করি। সুরাইয়া জাহান, যেতটুকু ক্লাসে থাকেন একটু ভালোভাবে থাকেন। ইফ উই ওয়ার্ক স্টিডিলি, আমরা যদি কি বলি, মানে সিকুয়েন্সিয়ালি কাজ করতে থাকি বা কাজ করি, উই ক্যান ফিনিশ, আমরা সমাপ্ত করতে পারবো ড্যাশ নুন। এইখানে এই নুন শব্দটা কি?
নুন শব্দটা এটা বুঝতে হবে, এটা কি স্পেসিফিক নাকি মানে এটা কি নির্ধারিত সময় না অনির্ধারিত? সোজা কথা, এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? রাইট। এই যে দিনের যে বিভক্তিমূলক সময়গুলো আছে, নুন, আফটারনুন, মর্নিং, ইভিনিং, নাইট, এই শব্দগুলো কিন্তু সব নির্দিষ্ট শব্দ, সব নির্দিষ্ট। আর নির্দিষ্ট মানে ব্যবহার করতে হবে বাই। অনেকে ইন আনসার করেছেন, সাইফুল্লাহ সিদ্দিক। কি আজকের পর আর কোনোদিন ভুল হবে? মনে থাকবে যে কেন ইন নিচ্ছি, কেন বাই নিচ্ছি। সো এইখানে কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে নুন। নুন মানে কি দুপুরের মধ্যে। সো এই নুন বলতে আমরা জানি যে ঘড়ির সময় নুন হয় কখন? ঘড়ির সময় নুন হয় হচ্ছে ঠিক 12টার সময়। সো ওই যে সেন্সটা এখান থেকেই আসছে, এটা হলো নির্দিষ্ট সময়। বুঝতে পারতেছি? সো এই কারণে এই যে নুন, আফটারনুন, ইভিনিং, মর্নিং, এগুলোর একটা টাইম স্পেসিফিক সংজ্ঞা আছে। মর্নিং মানে সকাল 6টা, নুন মানে দুপুর 12টা, এরকম করে। বুঝতেছি? ইভিনিং মানে সন্ধ্যা 6টা। দ্যাটস ওয়াই এই শব্দগুলোকে আমরা স্পেসিফিক টাইম বলি বা নির্দিষ্ট টাইম বলি। আর এরকম নির্দিষ্ট টাইমের পূর্বে ব্যবহার করব বাই। কিন্তু শুধু ডে, 2 ডেজ, 5 ডেজ এইগুলোর ক্ষেত্রে আবার কিন্তু ইন হবে, তখন সেগুলো অনির্দিষ্ট টাইম বোঝায়। সো আপনাদের মনে হয় ব্রেন একটু একটু ক্লিয়ার হচ্ছে নাকি? আব্দুল কাদের আছেন আমাদের সাথে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বুঝতেছেন তো সবাই? 12 নাম্বারটা বলেন দেখি, এখন এটা পারবেন। ইস জানতাম আগমনী, এই ইস এখন বললে বুঝলেন লাভ হয়েছে, কিন্তু পরীক্ষার হলে ইস বলে আর লাভ হবে না। আচ্ছা, নির্দিষ্ট সময় বুঝতে অ্যাট বলছিলেন, রাইট। নির্দিষ্ট সময় বলতে অ্যাট বলেছিলাম, কিন্তু সেইটা হচ্ছে নির্দিষ্ট সময়ে, আর এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে দুইটা দুই জিনিস। আরেকটা জিনিস দেখেন, এই প্রশ্নকে কিন্তু অ্যাট অপশনেও নাই, ঠিক আছে? সো অনেকগুলো বিষয় কাজ করবে। নেক্সট 12 নম্বরটা কী হবে? 12 নম্বর, দ্য ট্রেন উইল বি লিভিং, ট্রেনটা চলে যেতে থাকবে ড্যাশ ফিউ মিনিটস। এই যে এ ফিউ মিনিটস, এইটা কিন্তু ফিউ মিনিট শব্দটা আছে। সো মিনিট শব্দটা হচ্ছে অনির্দিষ্টবাচক শব্দ। সো মিনিট যদি অনির্দিষ্ট হয় তাহলে আমরা কি ব্যবহার করব? বাই না ইন? মনে আছে? ইন। অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ইন। দ্য কনসার্ট উইল বিগিন ড্যাশ 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে। ঠিক আছে, কিন্তু এই 15 মিনিটের মধ্যে মানে এটা তো এমন না যে বিকেল 3টার মধ্যে বলা আছে। যদি এখানে বলা থাকতো 3 PM, বিকেল 3টার মধ্যে, তখন আমরা দিতাম হচ্ছে বাই। মনে থাকবে? তাহলে ভবিষ্যতে বা বর্তমানে কোনো সময়ের মধ্যে কোনো কাজ করতে হবে, করতে হয়, করে, এরকম বোঝাতে সময়টা যদি নির্ধারিত হয় ঘড়ির সময় দ্বারা অথবা দিন দ্বারা, তাহলে সেগুলো হলো, আমি নির্ধারিত অনির্ধারিত সময় দেখাবো। সিন্স পরের ইউজেসে গেলে আপনার পৃথিবীর অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে বাই, আর অনির্দিষ্টর ক্ষেত্রে ইন। ওকে, এখান থেকে আমরা আগাতে পারি। নেক্সট, এগুলো আপনারা পারবেন, আমি আর এখানে যাচ্ছি না। এইটা, দে ট্রাভেলড অন সিলেট, এই যে ট্রাভেল, তারা সিলেটে ভ্রমণ করেছিল ড্যাশ। ও পায়ে হেঁটে বোঝাতে, কোনো স্থানে যদি পায়ে হেঁটে যাওয়া বোঝায় তাহলে সেখানে আমরা ব্যবহার করব অন ফুট। পায়ে হেঁটে যাওয়া বোঝাতে ইউজ করব অন ফুট। সো এখানে আনসার হচ্ছে অন ফুট, সি নাম্বার। এটা এক্সেপশনাল। 17, উই ট্রাভেল টু প্যারিস ড্যাশ ট্রেন। এই যে ট্রেন, কোনো যানবাহন বা যাতায়াতের মাধ্যম বোঝাতে বাই ইউজ করতে হয়, তার মানে হচ্ছে বাই ট্রেন। 18 নাম্বার, এটা লাগবে না, আমরা একটু অগ্রসর হয়ে এখান থেকে। এই ছিল বাইয়ের ইউজেস। লাস্ট, আই কট হিম ড্যাশ দ্য এয়ার। বলেন তো এটা কি হবে? 20 নাম্বারটা একটু বলেন। 20 নাম্বারটা শেষ করলে আমাদের এই রুলসটা শেষ হবে। আই কট হিম ড্যাশ দ্য এয়ার। এখানে এই যে এয়ার মানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কোথায়ও চেপে ধরা। আমি তার হাতে ধরলাম, ঘাড়ে ধরলাম, নাকে ধরলাম, কানে ধরলাম, এরকম কোনো কিছু হলে সেখানে আমরা ইউজ করব বাই প্লাস ওই অঙ্গ প্রত্যঙ্গের নাম। তার মানে আই কট হিম বাই দ্য এয়ার, মানে আমি তার কানে ধরলাম, আমি তার কান ধরে টানলাম বা কানে ধরলাম। ঠিক আছে, তাহলে 20-এর আনসারটা হচ্ছে আপনার এ নাম্বার। ওকে, আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বাই আর উইথের একটা পার্থক্য পড়াচ্ছিলাম, যেটা থেকে আপনারা আশা করি খুব ভালোভাবে মুক্ত হয়েছেন। সময় 10 সেকেন্ড, মাথার মধ্যে প্রবেশ করেন। কি শিখলেন বাই আর হচ্ছে উইথের ইউজেস? আমি একটু 10 সেকেন্ডের আই ব্রেক দিব, সেখানে একটু পানি খাবো, চাইলে আপনারা একটু খেয়ে আসতে পারেন। হচ্ছে ছেলে আছে, ওকে, তাহলে শুরু করা যায় নাকি? বুঝছেন তো এই পর্যন্ত? ক্লিয়ার সবাই?
রিয়াজুল, মুস্তাকিম আহমেদ টিটু, পানি কুল। আরে কুল না, একটু হিটারে গরম করে নেন, হিটারে গরম করেন, গরম পানি খাওয়া উত্তম, কুসুম গরম। তো চলেন আমরা চলে যাই পরের রুলসে, কথা না বাড়িয়ে পরের রুলসে যাব। ও এখানে একটা কোশ্চেন বাকি ছিল, জাস্ট এই কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। অনেকবার আসছে এই বাই আর উইথের মধ্যে এই ব্যাপারটা। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়ি অনুসারে কয়টা বাজে, এগুলো আপনারা পারবেন। আমি আর এখানে সময় নষ্ট করব না, এখন যাব হচ্ছে এই ব্যবহারটাতে। এই ব্যবহারটা এমন অনলাইন জগতে এইটার প্রবলেম সবার কাছে ছড়িয়ে আছে, সেই প্রবলেমটা অন ওভার বাই প্লাস ফোন অথবা টেলিফোন অথবা মোবাইল, এই বিষয়টার ইউজেস নিয়ে একটু কথা বলবো, খুব ভালো করে বুঝতে হবে। আবারও অন প্লাস দা প্লাস, এইবার মোবাইল বলেন, টেলিফোন বলেন, আর ফোন বলেন, আর যেটাই বলেন, এই যে এইখানকার রহস্যটা হচ্ছে এই দায়ের ব্যাপারটা। আর এই অন না থাকলে এখানে বিকল্প আনসার হচ্ছে ওভার। আমি আমার বইতে অথবা অন্য সকল জায়গায় যেখানে যা দিছি সব ভুলে যান, আজকের এটা ফাইনাল। আরেকটা হচ্ছে বাই, বাই প্লাস সরাসরি এখানে যদি দি না থাকে তখন আপনারা পাবেন এরকম করে মোবাইল টেলিফোন ফোন, মোবাইল টেলিফোন ফোন সংক্ষেপে লিখেছি। তাহলে বাইয়ের পরে এইটা, তার মানে আমরা যদি দেখি যে মাঝখানে আর্টিকেল নাই তখন আনসার হবে বাই, আর যদি আর্টিকেল থাকে তাহলে আনসার হবে ওন বা ওভার। এখানেও আবার অন না থাকলে আনসারটা হবে হচ্ছে ওভার। মনে থাকবে, ক্লাস থেকে কেউ যায়েন না, যাদের আসলে নিবন্ধনের টিকার ইচ্ছা নাই তাদের হিসাব আলাদা, কিন্তু যাদের ইচ্ছা আছে তারা কষ্ট হলেও থাকেন, কারণ আপনি এখন লাইভে থেকে যেটুকু টেস্ট পাবেন একা একা ওগুলো টেনে টেনে দেখে কোনো লাভ নেই। আবার অনেকে তো ক্লাস চালিয়ে রান্না করতে বসে, একটু চেষ্টা করেন অ্যাভয়েড করার জন্য। নেক্সট, তাহলে আমরা এখন এখান থেকে কিছু সলভ করি। এটা এখন আমি তো লিখেই দিয়েছি, সলভ করেন। 1 নম্বর প্রশ্ন, আই উইল টক টু ইউ ড্যাশ টেলিফোন। দেখেন এই যে টেলিফোন বা মোবাইলে কথা বলার ক্ষেত্রে এখানে টেলিফোনের আগে কোনো কি আর্টিকেল আছে? নো আর্টিকেল। সো যেহেতু নো আর্টিকেল সেহেতু আনসার হবে বাই, মনে আছে? সো আনসারটা হবে 24-এর সি নাম্বার। বুঝতেছেন সবাই? 24-এর সি। নেক্সট কোশ্চেন 25, শি অর নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ দ্য অফিসার ড্যাশ ফোন। বলেন তো এখানে কি হবে অ্যান্সার? বলার চেষ্টা করেন, এত সহজ না। এইখানে ফোন আছে, ফোনটা কি? এর সামনে কি কোনো দি আছে? বলেন, দি নাই। সো ডাইরেক্ট কি হবে? বাই হবে। সোজা কথা আপনার মনে থাকা উচিত যে দি না থাকলে বাই, দি না থাকলে বাই, মনে থাকবে। আরিফ জামালপুর থেকে। নেক্সট কোশ্চেন 26, বলেন তো কি হবে অ্যান্সার? 26 নম্বর, এটাও তো পারবেন। ইট ইজ আকাশ, ইট ইজ আকাশ অন দ্য ফোন। ও আচ্ছা, আরেকটা বিষয়, অনের বিউজেস আরেকটা আছে। কেউ যদি কোনো স্থানে, আচ্ছা এটা তো পারবেনই, তাহলে অন আর ওভার নিয়ে আর মনে থাকবে আপনাদের। এখন আরেকটা বিষয় আছে, অনের ক্ষেত্রে আরেকটা ইউজেস আছে। কেউ যদি কোনো স্থানে হচ্ছে চলমান অবস্থায় থাকে বা ফোনে টেলিফোনে এগুলোতে সে যদি কথা বলছে এমন অবস্থায়, বা কেউ যদি মিটিংয়ে চলমান অবস্থায় থাকে, তাহলে আপনারা সেখানে কিন্তু অন ইউজ করতে পারবেন। যদি বলি যে এখন সে ফোনে কথা বলতেছে, তার মানে হচ্ছে হি ইজ টকিং অন ফোন, মানে হচ্ছে সে এখন ফোনে কথা বলতেছে। তার মানে ইট ইজ আকাশ অন দ্য ফোন, মানে আকাশ এখন ফোনে কথা বলছে। মুন্না ইজ অন দ্য ফোন রাইট নাও, মুন্না এখন ফোনে কথা বলতেছে। সো এরকমভাবে কেউ যদি কোনো জায়গাতে স্পেসিফিকভাবে চলমান অবস্থায় থাকে, কোনো ফোন টেলিফোনে কথা বলা অবস্থায়, সেক্ষেত্রে আমরা ইউজ করব অন। আরেকটা ইউজেস শিখে নিলাম, মনে থাকবে এগুলো ছোট ছোট বিষয়, সাথে সাথে মাথার মধ্যে নিয়ে নেবেন। ঠিক আছে, এইটা এতক্ষণ ছিল আমাদের এই অন ওভার নিয়ে আলোচনা। ওকে, আই এম অন দ্য ক্লাস, আবু বকর সিদ্দিক, পারফেক্ট, একদম রাইট রাইট রাইট, এক্সাম্পলস দিয়েছেন আর কি। ওকে, তাহলে এখন আমরা দেখব হচ্ছে ফ্রম প্রিপোজিশনের ব্যবহার। ফ্রমের ইউজেসটা না দেখলেও হবে, আমরা জানি যে কোনো কিছু হতে থেকে চেয়ে বোঝাতে ফ্রম ইউজ করা হয়, যে হতে থেকে চেয়ে বোঝাতে ফ্রম ইউজ করা হয়, হতে থেকে চেয়ে। সো এইগুলো আসলে না পড়লেও হয়, উদাহরণ দেখিয়ে শেষ করি। হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস ফ্রম, মানে তুমি এটা কোথা থেকে খুঁজে পেয়েছিলে। দ্য পুলিশ স্টেশন ইজ এ মাইল ফ্রম দ্য রিভার, মানে নদী হতে, এখানে হতে থেকে বোঝাচ্ছে, নদী হতে স্টেশনটা কত দূরে? 1 মাইল দূরে। উই ডোন্ট লার্ন, আমরা শিখতে পারি না, ফ্রম মিস্টেক, মানে ভুল ছাড়া বা ভুল থেকে আমরা শিখতে পারি না। ওকে, নেক্সট পরের কোশ্চেনে এগুলো পারবেন আপনারা, ফ্রমের ইউজেস আমি দেখাচ্ছি না, এগুলো আপনি পড়ে নিন।
এখন দেখাবো হচ্ছে এই ব্যবহারটা কি। আজকে কিন্তু বেশ লম্বা ক্লাস, কারণ প্রিপোজিশন অধ্যায়টা ছোট না। আপনারা যারা মনে করছেন যে তাড়াতাড়ি শেষ করা দরকার, বিরতি দিব মাঝখানে, সমস্যা নাই। ওভার এবং অন প্রিপোজিশন ব্যবহারের নিয়ম, এখান থেকে আমাদের কোশ্চেন ছিল, আমি কিন্তু অলরেডি দেখেছি। তাহলে ওভার এবং অনের স্পেসিফিক একটা ইউজেস আমরা একটু শিখব। এই দুটো বিষয় এখান থেকে একটু পড়েন আপনারা, ওভার আর অন সংক্রান্ত। অস্পর্শভাবে উপরে স্থির, উপর দিয়ে অতিক্রম, কোনো কিছুর উপর জোর দেওয়া, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। যেহেতু প্রিপোজিশন কঠিন ক্লাস, তো একটু তো সময় দিতে হবে নাকি। এই যে ওভার কখন বসাবো ভালো করে বুঝেন, পার্থক্যটা বুঝেন। কিন্তু আমরা কিন্তু কম্পারেটিভলি পড়ছি। অস্পর্শভাবে উপরে স্থির, আর অন কখন? স্পর্শ অবস্থায় উপরে স্থির। আগে এই দুটো পার্থক্যকে ক্লিয়ার করি। দেখেন, অস্পর্শ অবস্থায় উপরে, যেমন আপনার মাথার উপরে, এটা কিন্তু আপনার সাথে স্পর্শ সম্পর্ক নাই, আপনার থেকে এটা উপরে আছে, ঠিক আছে। পানির উপরে ব্রিজ, পানির সাথে ব্রিজের কিন্তু স্পর্শ অবস্থা নাই, ব্রিজ মানে উপরে পাটাতনটা। আচ্ছা, আর হাতের উপরে কলম, এইটা দেখেন, এই যে হাত আর কলম, এটা একটা একটার সাথে স্পর্শ অবস্থায় আছে। তাহলে এইটা হচ্ছে স্পর্শ অবস্থায় উপরে স্থির। আর মাথার উপরে কোনো কিছু, এই যে এটা দেখেন মাথার উপরে আছে, তাই না, কিন্তু মাথার সাথে স্পর্শ নাই কলমটা। সো এইটা হলো মাথার সাথে যে সম্পর্ক, সেইটা হচ্ছে আপনার স্পর্শভাবে উপরে স্থির আছে। সো এইরকমটা বোঝাতে আমরা স্পর্শ আর অস্পর্শর জায়গায় খেয়াল রাখবো। যদি স্পর্শ অবস্থায় উপরে হয় অন, আর অস্পর্শ অবস্থায় উপরে হয়, তাহলে আনসারটা হবে হচ্ছে ওভার। মনে থাকবে? আচ্ছা, এরপরে একটা জিনিস বলছি, উপর দিয়ে অতিক্রম করা বোঝাতে ওভার। মনে রাখতে হবে, সবগুলো এক নজরে মনে রাখেন, স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন, যারা পরে ক্লাস রাখবেন আজীবন কাজে লাগবে। উপর দিয়ে অতিক্রম, কোনো কিছুর উপর দিয়ে জোর দেওয়া, যেমন মৃত মানুষের উপরে আপনি জোর দিতে চাচ্ছেন যে তাকে ওভার করে আপনি একটা কাজ করবেন। আচ্ছা দেখেন, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, ফোনের ক্ষেত্রে বোঝানো হচ্ছে। আর এইদিকে হচ্ছে নির্দিষ্ট দিন, বার, তারিখ, নির্দিষ্ট কোনো কাজ চলমান, নদীর কিনারে, কোনো বিষয়ের উপর ইত্যাদি বোঝাতে আমরা ব্যবহার করব অন। এখন আপনি এই নিয়ম যতই মুখস্থ করেন, মাগার কোনো কাজ হবে না, ব্রেইনে ঢুকবে না। সো ব্রেইনে ঢুকাতে হলে আমরা এক্সাম্পলের দিকে সরাসরি মুভ করব। চলেন এক্সাম্পলের দিকে মুভ করি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই তো কোশ্চেন নাম্বার 1, দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার। আচ্ছা, আগমনী একটা প্রশ্ন করেছেন, স্যার ছাতা এবং সিলিং কি একই রকম ভাবে ওভার? রাইট, দুটোই ওভার হবে। আচ্ছা, দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার, বলেন তো এটা কি হবে আনসার? দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার, এখানে একটা ব্রিজ আছে নদীর উপরে। নদীর উপরে বলেন, দেয়ার ইজ এ রিভার, দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার, নদীর উপরে একটি সেতু আছে। আচ্ছা, নুরুজ্জামান নুরু কি কমেন্ট করেছেন আপনি? আপনি তো জ্বালিয়ে ফেলেছেন কমেন্ট করে। ওই বলছে মনে হয় 200 টাকা আমার আজকে উসুল হয়ে গেল। তাহলে আগামী দিন থেকে ভাই আপনি 200 করে দিয়ে তারপর ঢুকবেন। শুধু টাকার দিকে তাকালে আলিম স্যার কখনো ক্লাস নিত না, টাকার দিকে তাকায়নি, এটা আমার টেকনিক্যাল খরচ নিছি, তাও আমার পকেট থেকে দিতে হবে। আচ্ছা, দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার, এই যে দেখেন রিভারের, নদীর উপরে ব্রিজ আছে। সো নদী আর ব্রিজ এই দুটোর পার্থক্য আছে, একটা একটার সাথে লেগে নাই। নদী বলতে পানি, আর রিভার এখানে ফাঁকা স্পেস আছে, সো এটা হবে ওভার। ক্লিয়ার? আশা করি মনে থাকবে। খুব পারফেক্টলি জিনিসগুলো মনে রাখতে হবে, মনে রাখতে হবে। নেক্সট, পরের কোশ্চেন, শি হেল্ড দ্য আমব্রেলা ড্যাশ হার হার্ট। দেখেন তো এখানে সে তার মাথার উপরে ছাতা ধরলো। এখন মাথা আর ছাতা বলতে তো উপরের যে ছাউনিটা, ঠিক কিনা? ছাতা বলতে উপরের ছাউনি, অস্পর্শ। হ্যাঁ, ফ্যান অস্পর্শ। তাহলে এখানে আনসার কি হবে? ওভার। ওভার। তো অনেকে বলতেছে ভাই ফ্যান তো উপরে লাগানো থাকে। আরে ভাই, প্রিপোজিশন তো উপরের সাথে ফ্যানের সম্পর্ক না, মাথার সাথে ফ্যানের কথা বলা হচ্ছে। তো এই যে যেমন বলছে আমব্রেলা আর হচ্ছে হেড, সো আমব্রেলা আর হেডের মধ্যে আপনি কম্পেয়ার করেন। সো একটা একটা থেকে ওভার, উপরে আছে কিন্তু মাঝখানে স্পেস আছে, সো এটার নাম হচ্ছে ওভার। 3 নাম্বার, দেয়ার ইজ এ ব্রিজ, ওভার, এটা তো অলরেডি বললাম। 4 নাম্বার, কোনো কিছুর উপর দিয়ে বোঝাতে ওভার। দ্য ম্যান জাম্পড ওভার দ্য ওয়াল অথবা ওভার দ্য কার, মানে কোনো কিছুর উপর দিয়ে জাম্প করা, কোনো কিছুর উপর দিয়ে। সো এটা কিন্তু স্পর্শ অবস্থায় হচ্ছে না ঘটনাটা, উপর দিয়ে যাচ্ছে সেটা কিন্তু অস্পর্শ অবস্থায়।
ক্লিয়ার? স্পষ্ট উপর দিয়ে যাওয়াই তো জাম্প। জাম্প মানে কি? কোনো কিছুকে ছুঁয়ে যাওয়া নাকি না ছুঁয়ে উপর দিয়ে যাওয়া? না ছুঁয়ে উপর দিয়ে যাওয়া। সো এইটাই হচ্ছে আপনার ওভারের কাজ করে। তাহলে আনসারটা হবে ওয়াটার ইজ ফ্লোয়িং ওভার দ্য ডেঞ্জার পয়েন্ট অফ রিভার, মানে ওভার এখানে অতিরিক্ত বোঝাতে ইউজ হয়েছে, আর এখানে হচ্ছে অস্পর্শ অবস্থায় উপর দিয়ে যাওয়া বোঝাতে ওভার ইউজ হয়েছে। বুঝতে পারছেন নিশ্চয়ই? ওকে, জেসমিন ফাতেমা জুই, এইটা বলেন, এইটা বলেন, এইটা দেখি পারেন কিনা। 5 নম্বর প্রশ্ন, শি পুট এ কুইল্ট ড্যাশ মি। ভুল হয় কাদের, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হবে। শি পুট এ কুইল্ট ড্যাশ মি, সে আমাকে লেপ দিয়ে চেপে দিল। এখানে কিন্তু আনসারটা ওভার হবে। কেন ওভার হচ্ছে একটু ভালো করে বুঝি। এইখানে আরেকটা বিষয় হচ্ছে, যদিও একটা স্পর্শ অবস্থায় আপনাকে ঢেকে দিবে, ঠিক আছে বুঝলাম, বাট এইটা আপনাকে হচ্ছে পরিপূর্ণভাবে আবৃত করে দিচ্ছে। যদি কোনো কিছু দ্বারা আপনাকে পরিপূর্ণভাবে আবৃত করে দেয়, মানে সেটা দিয়ে ঢেকে দেওয়া বোঝায়, তখন সেই ক্ষেত্রে কিন্তু আবার ওভার হবে। যেমন আপনি কাউকে চাদর দিয়ে ঢেকে দিলেন, ওভার। লেপ দিয়ে ঢেকে দিলেন, ওভার। হ্যাঁ, আর আপনি যদি কারো গায়ের উপরে একটা ভাঁজ করা লেপ কারো উপরে রাখলেন, সেইটা হচ্ছে অন। ঠিক আছে? সো এটা একটু এক্সেপশনালি মাথায় রাখতে হবে বিষয়গুলো। নেক্সট 7 নাম্বার, আই ডিড নট নো দ্যাট হি ওয়াজ ড্যাশ দ্য কমিটি। ও আচ্ছা, এই যে অন দ্য কমিটি, এটা হচ্ছে অন দ্য কমিটি। বলছে আই অ্যাম নট ড্যাশ দ্য কমিটি। মনে হয় স্যার 24 ছাত্র ছিল না, শাহাদুল ইসলাম। আমি আসলে রাবির স্টুডেন্ট ছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। আই ডি নট নো দ্যাট হি ওয়াজ ড্যাশ দ্য কমিটি, এখানে হচ্ছে অন দ্য কমিটি। কি হবে আনসার বলেন? অন দ্য কমিটি। ঠিক আছে। নেক্সট 8 নাম্বার, দে আর গোয়িং টু মিট দ্য প্রিন্সিপাল ড্যাশ সানডে মর্নিং। সানডে মর্নিং, আচ্ছা এইটা একটু আপনারা বলেন তো, এই কোশ্চেনটা কি মনে হচ্ছে আনসার? 8 নাম্বারটা একটু নিয়ম থেকে বের হয়ে এসে, অর্থাৎ এটা কি বলা হয়, বক্সের বাইরে এসে কথা বলছি। দে আর গোয়িং টু মিট দ্য প্রিন্সিপাল ড্যাশ সানডে মর্নিং, কি হবে আনসার? এটা 8 নাম্বারটা। 8 নাম্বারটা কি আনসার? 8 নাম্বারটা আনসার হবে হচ্ছে, দেখি অনেকে কি বলছেন, অন। আব্দুর রহিম, কাউসার, ঠিক আছে, আনসার হবে অন। দে আর গোয়িং টু মিট, তারা সাক্ষাৎ করতে যাচ্ছে দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের সাথে, অন সানডে মর্নিং। এই যে দেখেন স্পেসিফিক টাইম, সানডে মর্নিং, এটা স্পেসিফিক টাইম। মর্নিং কথাটা উল্লেখ আছে না, দিনের যে ভাগগুলো মর্নিং, নুন, আফটারনুন, এগুলো উল্লেখ থাকা মানেই সেটা নির্দিষ্ট। আর তখন সেখানে আপনারা আনসার করবেন বাই, আর বাই না থাকা মানে সেখানে আনসার করা যাবে অন। আমরা কিন্তু অনের কাজটাও বলেছি, অন শব্দটাও সময় টময়ের ক্ষেত্রে নির্দিষ্ট বোঝানোর জন্য ব্যবহার করা হয়, নির্দিষ্ট বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ওকে, নেক্সট এইটা হবে অন সানডে, আই উইল গো টু ঢাকা অন সানডে। দিনের নাম বোঝাতে সেটা নির্দিষ্ট সময়, আর লাগবে না। আমরা এখান থেকে একটু বের হব। এটা তো অলরেডি আমরা করছি। শি কল্ড আস ড্যাশ দ্য টেলিফোন, দেখি মনে আছে কিনা, আগের রুলসে শিখছি। বলেন তো এখানে কি হবে? দে অথবা শি কল্ড আস ড্যাশ দ্য টেলিফোন, এখানে আনসার হবে হচ্ছে অন দ্য টেলিফোন। অন দ্য টেলিফোন, আনসার হবে অন দ্য টেলিফোন। একজন বলছেন বারের নামের পূর্বে অন বসে, রাইট রাইট। নেক্সট, তাহলে আমরা এখন এতক্ষণ অন অথবা ওভারের আলোচনা শেষ করলাম। অন ওভার নিয়ে অনেক উদাহরণ আছে, এই লাস্ট 19 নম্বর উদাহরণটা দিয়ে অন এবং ওভারের নিয়মটা শেষ করব। বলেন এটা কি আনসার হবে সবাই? 19 নাম্বার, উই ট্রাভেল ড্যাশ 6, দেখেন কি বলা আছে, উই ট্রাভেল ড্যাশ 6:45 ট্রেন হুইচ অ্যারাইভড অ্যাট 8:30। এখন দেখেন তো এখানে কি আনসার হতে পারে, খুব স্পেসিফিক বুঝতে হবে। এখানে বলছে 6:45, দেখেন 6:45 বলা মানে এইটা কি ঘড়ির সময় না? সো ঘড়ির সময় তো আমরা এভাবেই বলি 6:45, 5:10, 10:12, 5 PM, 9 PM। সো ঘড়ির সময় বোঝাচ্ছে এটা। সো এটা নিশ্চয়ই এটা হচ্ছে নির্দিষ্ট সময়। আর নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে এইবার আপনি চিন্তা করেন, ইন বসে নির্দিষ্ট নাকি অন বসে নির্দিষ্ট? বলেন, মনে আছে আপনাদের সবাই? নিশ্চয় সেটা হচ্ছে অন হবে, অন দ্য এত ট্রেন। এখন আবার প্রশ্ন হচ্ছে অন হবে না বাইদা হবে। এই দুইটা নিয়ে আপনাদের যদি প্রবলেম হয় তাহলে বোঝাই, যদি এই সময় আর হচ্ছে প্রিপোজিশনের মাঝখানে আর্টিকেল দি থাকে, এই দি থাকলে কিন্তু আবার বাই হবে না, আনসার করতে হবে অন দিয়ে। আরেকটা জিনিস শিখে নিলাম, সেইটা হচ্ছে সময়বাচক শব্দ এবং
প্রিপোজিশন যেখানে দিব তার পরে মাঝখানে যদি আর্টিকেল দি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার আনসার করব হচ্ছে অন। আরেকটা নিয়ম পেয়ে গেলাম, তার মানে হচ্ছে অন দ্য 6:45 ট্রেন, তার মানে আরও স্পেসিফিক টাইমটাকে বোঝানোর জন্য সেখানে অন ইউজ করতে হবে। ক্লিয়ার? রাশেদুল হাসান, রুমা সরকার, সবাই বুঝতে পারছেন? তাহলে এখানে আবার বাই হবে না অন হবে সেটা নির্ভর করতেছে দায়ের উপরে। দা থাকলে এখানে আবার আনসার করতে হবে অন। সো এই ছিল হচ্ছে আপনাদের সাথে অন ওভারের একটি মায়ের পেজ নিয়ে আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কি ক্লিয়ার নাকি সবাই বলেন? ক্লিয়ার হলে আমরা পরবর্তী রুলসে আগাবো। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? নেক্সট। এই যে আজকের আলোচনা একবার বারবার বলছিলাম সিন্স ফরের ইউজেস নিয়ে কথা বলবো, চলে আসছে সিন্স এবং ফর নিয়ে কথা বলবো। এখন সিন্স এবং ফর ব্যবহারের পার্থক্য এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের 80% স্টুডেন্টের কাছে ক্লিয়ার না। সেই বিষয়টা আজকে ক্লিয়ার করার জন্য আপনাদের সাথে চলে আসলাম সিন্স ফরের আলোচনা নিয়ে। তো সিন্স ফরের আলোচনা এইখানে এগুলো যা লেখা আছে দেখতে হবে না, আমি শুধু যা বলি সেটা একটু শুনেন। সিন্স এবং ফর ব্যবহারের পার্থক্যটা কিভাবে আমরা একদম রপ্ত করব, খুব ভালো করে আসেন। প্রথম কথা হচ্ছে আমি এটা আগে বুঝতে হবে আপনাকে, সিন্স কথাটা কখন ব্যবহার হয়। সিন্স আর হলো ফর, তাই না? আমরা একটু ফর দিয়ে শুরু করি। ফর হলো অনির্দিষ্ট, ফর হলো অনির্দিষ্ট সময়ের জন্য, ওকে। আর সিন্স হলো নির্দিষ্ট সময়ের জন্য। এখন মানুষ আপনাদেরকে খালি এই কথাটাই বলে যে এইটুকু বলে, কিন্তু কেউ কোনোদিন বলে দেয় না যে কোনগুলো নির্দিষ্ট আর কোনগুলো অনির্দিষ্ট সময়। এই কথাটাই কেউ বলে দেয় না। আমার খুব বিরক্তি হয় স্যারদের উপরে, এটা কেন বলে না। আসেন আমি একটু ভালো করে বলে দিই, আজকের মতো জীবনের শেষ শেখা শিখে নেন। অনির্দিষ্ট সময় কোনগুলো ভালো করে বুঝেন। একদম ছোট সময় আমরা গণি কি দিয়ে? সেকেন্ড। ভালো করে আমার সাথে শোনেন। তাহলে একদম ক্ষুদ্র সময় আমরা কি দিয়ে গণি? সেকেন্ড। ভালো করে শোনেন, সেকেন্ড। তারপরে কি আছে? মিনিট। তারপরে কি আছে? আওয়ার। তারপরে কি আছে? আওয়ারকে বড় করলে ডে পাওয়া যায়, ডেকে বড় করলে কি পাওয়া যায়? উইক পাওয়া যায়, উইককে বড় করলে কি পাওয়া যায়? মান্থ পাওয়া যায়। ভালো করে বুঝেন, মান্থকে বড় করলে কি পাওয়া যায়? সিজন পাওয়া যায়। সিজনকে বড় করলে কি পাওয়া যায়? ইয়ার পাওয়া যায়। ইয়ারকে বড় করলে কি পাওয়া যায়? ডিকেড পাওয়া যায়। ডিকেড মানে দশক। দশককে বড় করলে কি পাওয়া যায়? এরা। এরা মানে হচ্ছে যুগ। এরা মানে যুগ। এই যে সময়গুলো, এইগুলো হচ্ছে সব আপনার অনির্দিষ্ট সময়। এইবার আসি, ভালো করে বোঝার চেষ্টা করেন। নির্দিষ্ট সময় আমি এখান থেকে এখন বের করে নিয়ে যাব, আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি, মনোযোগ দেন। এই যে যেই কটাকে আমি আটকালাম, সেকেন্ড, মিনিট, আওয়ার, এইগুলোকে যখন ঘড়ির সময় রূপান্তর করি তখন কেমন দাঁড়ায়? 8 PM, 10 AM, অথবা বলি এরকম ও ক্লক মানে হচ্ছে অফ ক্লক, অথবা আমরা এই দিকটা আগে দেখলাম 8:30 এরকম করে লেখা থাকে। সো এইগুলো হচ্ছে এই যে সেকেন্ড, মিনিট, আওয়ার, এই তিনটা শব্দকে ভাঙলে এগুলো পাওয়া যায়। তখন এইগুলো হচ্ছে আপনার স্পেসিফিক সময়, নির্দিষ্ট সময়, যাদের আগে বসবে হচ্ছে সিন্স। এইবার আসেন পরেরটা, ডে। ডেকে ভাঙলে আমরা কি পাবো? ডেকে ভাঙেন, ডেকে ক্ষুদ্র করেন। ডেকে ক্ষুদ্র করলে আমরা ডে এর মধ্যে কি কি পাই? মর্নিং। বলেন তো আপনারা বুঝতে পারতেছেন কিনা? মর্নিং, মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, এরকম পাই না? মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, ডন, ডাস্ক, নাইট। এই যে শব্দগুলো দিনকে ভাঙলে পাই। সো দিনের ভাঙা ক্ষুদ্র সময়গুলো হচ্ছে নির্দিষ্ট, তার সামনে বসবে সিন্স। আর এইখানে হচ্ছে আপনার এই সেকেন্ড, মিনিট, আওয়ারগুলোকে ঘড়ির সময় রূপান্তর করলে সিন্স। আর এইদিকে সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 9 ডেজ, 2 ডেজ যা আছে সবগুলো অনির্দিষ্ট। এরপর আসেন উইক। উইক বলেন তো, উইককে যদি ভাঙেন, উইকের মধ্যে কি পাওয়া যায়? 7 দিনের নাম। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ডট ডট। তার মানে উইক শব্দটা হলো অনির্দিষ্ট। 5 উইকস, 10 উইকস, ফিউ উইকস, মেনি উইকস, যেভাবেই থাক অনির্দিষ্ট। কিন্তু এই উইক ভাঙা যে শব্দগুলো, স্যাটারডে, সানডে, মানডে, এগুলো হচ্ছে নির্দিষ্ট। কি মনে থাকবে? জীবনের সেরা আলোচনা কিন্তু এটা। এরপর আসেন,
তারপরে মান্থ শব্দটা যদি থাকে সেটা অনির্দিষ্ট। এবার মান্থকে আপনি ভাঙেন, মান্থকে ভাঙলে কি পাওয়া যায় ভালো করে বুঝেন। মান্থকে ভাঙলে পাওয়া যাবে কি, মান্থের নামগুলো, এই যে জানু, ফেব্রু, এরকম সব মাসের নামগুলো হচ্ছে স্পেসিফিক বা এইগুলো হচ্ছে আপনার নির্দিষ্ট, মনে থাকবে। ওকে, এরপরে দেখেন সিজনকে ভাঙেন, সিজনকে ভাঙলে কি পাওয়া যায়, সামার, উইন্টার, আছে না এরকম, এরকম যত সিজনের নাম আছে, সামার, উইন্টার, রেইনি সিজন, 6 ঋতুর নাম, এগুলো হবে নির্দিষ্ট। ইয়ার, এই ইয়ার বা বছরকে ভাঙেন, বছরকে ভাঙলে আপনি অনেকগুলো বছর পাবেন, 1971, 1952, এই যে ভেঙে ভেঙে স্পেসিফিক করলাম, এইগুলো হচ্ছে আপনার নির্দিষ্ট। কি বিষয়টা কি ক্লিয়ার হলো? বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে এগুলো হচ্ছে অনির্দিষ্ট আর এগুলো হচ্ছে নির্দিষ্ট। আমি সময় দিচ্ছি 10 সেকেন্ড, ভালো করে এটাকে আরেকবার একটু মাথার মধ্যে নেন। তাহলে আমরা ছোট সময়কে বড় করি, সেকেন্ড, মিনিট, আওয়ার, সেকেন্ড, মিনিট, আওয়ার, ডে, উইক। সেকেন্ডকে একটু বড় করলে কি হয়, মিনিট, মিনিটকে একটু বড় করলে কি হয়, আওয়ার, আওয়ারকে একটু বড় করলে 12 ঘন্টায়, আর 24 ঘন্টায় ডে। সো এইভাবে করে এই শব্দগুলো অনির্দিষ্ট আর এগুলো হচ্ছে নির্দিষ্ট। সো আপনারা একবার একটু চোখ বুলিয়ে নেন, তারপরে যাবো এমসিকিউতে। দ্রুত চোখ বুলান এবং ভালো করে বুঝে নেন। একজন বলছেন কমন নাউন ভেঙে প্রপার নাউন করার মতো, ঘটনাটা ওরকম বলা যায়, ওইরকম বলা যায়। ডিকেড, এরা আবার বলেন, ডিকেড মানে দশক, আর এরা মানে হচ্ছে যুগ। এইগুলোকে ভাঙবো কিভাবে, তাই না? ওই যে ডিকেড যদি ভাঙেন আপনি এরকম পাবেন, সেটা হচ্ছে কি বলবো, 1980 মানে 1980 দশক, এরকম করে এই আপনার দেওয়া থাকবে, টিএইচ দেওয়া থাকবে। টিএইচ দেওয়া যত সময় আছে এইগুলো সব হচ্ছে কি বলেন, নির্দিষ্টবাচক সময়। টিএইচ দেওয়া যত সময় আছে এগুলো সব হচ্ছে নির্দিষ্টবাচক সময়। আচ্ছা, তাহলে আমরা এখন এক্সাম্পল নিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করি, দেখি আমাদের কাজে লাগে কিনা। এগুলো নিয়ম কানুন লাগবে না, এইটা বলেন। কোশ্চেন নাম্বার 1, হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে অর মানডে। দেখি পারছেন কিনা, ঝটপট উত্তর করেন। সিন্স পরের ইউজেস একদম পানির মতো ক্লিয়ার। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে, বুঝেন তো, ফ্রাইডে, ফ্রাইডে আসছে কোথা থেকে, এই যে দিনের নাম না এগুলা, ফ্রাইডে, শুধু ডে হইল ফর, আর দিনের নাম ভেঙে দিছি, তার মানে হবে সিন্স। একদম ফকফকা, পৃথিবীতে আর কোনোদিন আপনার এটা আটকাবে না, বুঝতেছেন তো? এই নেক্সট 2 নাম্বার, আই বট দিস ওয়াচ ড্যাশ $20। বলেন তো এটা কোনটা আনসার হবে, $20। আচ্ছা, এটা হচ্ছে ফর হবে, যদিও এটা হচ্ছে বিনিময়ে বোঝাতে ফর, হ্যাঁ বিনিময়ে বোঝাতে ফর, এই সময়ের সাথে সম্পর্ক না, এটা হচ্ছে কোনো কিছুর বিনিময়ে নগদ টাকায় কেনা বোঝাতে ফর, সেই হিসাবে এখানে ফর। 3 নাম্বার, আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ 5 o'clock। বলেন তো হাফসা হাতুন, 3 নাম্বারে কি আনসার হবে? 3 নাম্বার, আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ 5 o'clock। এই যে 5 o'clock আছে না, ও ক্লক মানে হচ্ছে এই সেকেন্ড, মিনিট, আওয়ার, নাকি ডিরেক্ট ঘড়ির সময় নির্দেশ করছে, ঘড়ির সময়, তাহলে চোখ বুঝে কী হবে, সিন্স। দেখেন তো আর কোনো সমস্যা হচ্ছে, কোনো টেনশনের কারণ নাই, শুধু এইটুক ভাঙা ভাঙি বুঝলেই হবে। এটা হলো আস্থার সময় আর এটা হলো ভাঙার সময়, আর কিছু না। ওকে, অথচ আমাদের শিক্ষকরা আজীবনে এই কথাটা বলে দিতে পারে নাই, কি কপাল আমাদের। 4 নাম্বার বলেন, 4 নাম্বার এটা লাগবে না, 4 নাম্বারটা বাদ দিচ্ছি। 5 নাম্বার বলেন, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা। এই যে 2000 আছে, এটা কি ইয়ার শব্দটা আছে নাকি ইয়ারের নামটাই আছে 2000? ইয়ারের নামটাই আছে, ভাঙা ইয়ার আছে, সেইটা হবে সেন্স। ক্লিয়ার? 5-এর আনসার সেন্স। পারতেছেন তো সবাই? 6, হি লিভড ইন ঢাকা ড্যাশ 10 years। 6 নাম্বার বলেন, 6, হি লিভড ইন ঢাকা ড্যাশ 10 years। আই হ্যাভ নট সিন ইউ ড্যাশ এ উইক। কি
কি পানির মতো সহজ না সিন্স ফর নিয়ে কোনো টেনশন নাই, পারবেন। 6 নাম্বার, হি লিভড ইন ঢাকা। এই যে 10 ইয়ার্স, এই ইয়ার্স কথাটা আছে কিনা, ইয়ার্স আছে কিনা? সো ইয়ার্সের সামনে 10 আছে। যদি এরকম থাকতো যে 10th ইয়ার, ভালো করে আরেকটা জিনিস এখানে বুঝে নেন, 10th আর 10 দুটো আলাদা আলাদা জিনিস। 10th ইয়ার বলা মানে টিএইচ দিয়ে সময় থাকা মানে সেটা অলওয়েজ সিন্স, ভালো করে বুঝেন। কিন্তু এখানে তো 10th নাই, আছে শুধু 10। শুধু 10 ইয়ার মানে গোটা 10 বছর, আর 10th ইয়ার মানে 10তম বছর। ক্লিয়ার? সো এরকম যদি টিএইচ দিয়ে সময়বাচক থাকে তখন কিন্তু সেটা আবার সিন্স হবে, ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, যতই এখানে ইয়ার থাকলে আমরা বলছিলাম কি হবে, ফর হবে। কিন্তু এই ইয়ারটাই আবার সিন্সে কনভার্ট হতে পারে যখন এই ইয়ারের সামনে টিএইচ দ্বারা কোনো শব্দ থাকে, মানে তম বোঝাতে ক্রমবাচক থাকে। ক্লিয়ার? পার্থক্যটাও বলে দিলাম। তাহলে এখানে তো সরাসরি শুধু 10 আছে, শুধু 10 আছে মানে হচ্ছে এখানেই আনসার। আর যদি 10th ইয়ার থাকতো তাহলে সেটা সিন্স হইতো। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। এরপর তাহলে এই প্রশ্নটার জন্য আনসার হচ্ছে ফর। 7 নাম্বার, দ্য ব্যাগ ইজ টু হেভি, এটা লাগবে না আবার। এরপর হচ্ছে এটা বলেন, 10 নাম্বার বলেন। 10, উই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ড্যাশ 4 ইয়ার্স। উই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ড্যাশ 4 ইয়ার্স। এতে 4 ইয়ার্স আছে, হ্যাঁ, মানে 4 বছর ধরে। ইয়ার্স, ইয়ার বা ইয়ার্স যেটাই থাক, আনসার হবে ফর। ফর, তার আনসার হচ্ছে ডি নাম্বারটা, ফর আনসার। 10-এর আনসার ফর। এই যে 11, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 7 o'clock। ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 7 o'clock। এই যে এখানে বৃষ্টি হচ্ছে কখন থেকে? সকাল 7টা থেকে। সো আনসারটা হবে 2 নাম্বার, সিন্স 7 o'clock। সিন্স হবে আনসার, সিন্স। এগুলো পারবেন। তাহলে সিন্স ফর নিয়ে আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। এই যে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা দেখি আপনারা কে বুঝেন। 13 নাম্বার, সিন্স ফর নিয়ে 13 নাম্বার প্রশ্নটা সলভ করি। সিন্স এবং ফর নিয়ে, আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ 3:30। দেখি বুঝেন কিনা। আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ 3:30, কি হবে আনসার? ওকে, 11 নাম্বার, আই হ্যাভ বিন ওয়েটিং। দেখি এটা আপনাদের কি মনে হয়, সিন্স নাকি ফর? ভালো করে বলেন, সিন্স নাকি ফর? যদিও সিন্স ফর সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ হয় না, অন্য টেন্সে ইউজ হয়। ইয়েস, অনেকে বলছে সিন্স, কারেক্ট, সিন্স আনসার। কেন? 3:30 কথাটার মানে কি? 3:30 কথাটার মানে হচ্ছে 3:30। তো 3:30 মানে এই যে 3:3, সো এইটা তো নিঃসন্দেহে হচ্ছে ঘড়ির সময়। সো ঘড়ির সময় হলে হবে কি বলেন, সিন্স হবে আনসার। তাহলে 3-এর আনসারটা হচ্ছে আমাদের ডি নাম্বার, সরি 13-এর আনসার ডি নাম্বার। এই ছিল হচ্ছে সিন্স ফর নিয়ে জীবনের শ্রেষ্ঠ একটা পয়েন্ট ভেঙে দেওয়া, যে কোনগুলো সিন্সের জন্য বসে, কোনগুলো ফরের জন্য বসে। সো আমি মুছে দিলাম সিন্স ফর নিয়ে। 5 সেকেন্ড টাইম একটু ভালো করে মাথার মধ্যে নেন, তারপরে আমরা 10 সেকেন্ডের বিরতি নিয়ে আবার আলোচনায় আসব। সিন্স ফর ক্লিয়ার তো সবার? কেমন লাগছে বলেন? ক্লাসের মাঝে অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, একটু আলোচনা করি। দেখেন, আমি হচ্ছে বাংলাদেশে আমি প্রথম সিন্স ফর বলেন আর যত অ্যাডভান্স রুলস বলেন 12 বছর ধরে গবেষণার মাত্রা চলে, আপনাদের সামনে হাজির হয়েছি কেবল। তার মানে ইনশাল্লাহ দিব বাংলাদেশকে অনেক কিছু। তো এইটার মধ্যে সেই জিনিসগুলো গবেষণা করে এন্ট্রি করে রাখছি। 24 সালের বই আসবে মার্কেটে। আপনারা এবং আপনাদের পরিচিত যারা আছে, এইটা রিকোয়েস্ট থাকবে যে দ্রুত প্রি অর্ডার করে আমাদের কাছ থেকে সেটা বুকিং করে নিতে। ফ্রি, টাকা ছাড়া প্রি অর্ডার করা যাবে, নাম নাম্বার বললেই হবে। বই আসা মাত্র তার কাছে বই পাঠাবো, বই পেয়ে টাকা দেবে, পাঠানোর আগে জানানো হবে। সো এই জন্য 24-এর এডিশনটাও চলছে, আপনারা এইটাকে একটু সহযোগিতা করবেন। আরেকটা বিষয় হচ্ছে এই যে কোর্সটা আপনাদের কাছে করছি, আপনারা এই কোর্সে কিন্তু আরেকটা জিনিস করবেন, যে আপনাদের ফ্রেন্ডসরা যারা এখনও যুক্ত হয় নাই তাদেরকে কোর্সে আগামী কিবার শনিবার থেকেও তারা নতুনভাবে রান করতে পারবে। আমাদের প্রতিনিয়ত নতুন করে তাদের জন্য রান করা হচ্ছে। যারা শনিবার থেকে শুরু করবে তারা ধারাবাহিকভাবে 18টা ক্লাস পাবে। এটা এমন না যে তারা পুরাতন, না, তারা তাদের মতো করে নতুন করে 18টা ক্লাস পাবে। সো আমি বলবো যে আপনারা আমাকে এই নাম্বারটা তাদের কাছে একটু পৌঁছে দেন।
যে এইটা হচ্ছে আলিম স্যারের নাম্বার, এই স্যারকে কল দিয়ে এখানে দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে? এটা আপনারাও কিন্তু ফোনে সেভ করে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন। আপনার জীবনে চলার পথে ইংলিশ ব্যাকরণগত যা সমস্যা আছে সেগুলো এখানে প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করে সমাধান নিতে পারবেন, ঠিক আছে? স্যার এই 24-এর বই কি কিছু কম বেশি আছে? হ্যাঁ অবশ্যই কম বেশি আছে। ওকে নেক্সট, একজন বলছেন আমি কোন বিষয়ে গ্রাজুয়েট, আমি আসলে বিবিএমবি এর স্টুডেন্ট। নেক্সট, তো ক্লিয়ার, আমরা আসলে সিন স্পট থেকে বেরোতে পারি। এখন একটু আগাই। থ্রো এর ব্যবহার, থ্রো প্রিপোজিশন লাগবে না কোনো কিছুর মধ্যে দিয়ে, এটা আপনারা জানেন, এটা আমি পড়াবো না। টু এর ব্যবহার, এটা আপনারা পারবেন, টু এর ব্যবহার। আচ্ছা এইখানে বলছে হচ্ছে পেয়ার প্রিপোজিশনের ব্যবহার। আপনারা কতক্ষণ সময় দিবেন? বেশিক্ষণ সময় দিলে বেশিক্ষণ, না দিলে ছেড়ে দিব, সমস্যা নাই। পেয়ার প্রিপোজিশনের ইউজেসটা থেকে আমাদের প্রশ্ন আসছিল, এটা আপনারা পারবেন, সমস্যা নাই। পেয়ার প্রিপোজিশন মানে দুটো শূন্যস্থান বসবে, এইটা আর কি। এটা একটু পড়বো, এটা পড়লে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ডাব্লিউএস এড ওয়ার্ড দ্বারা শুরু বাক্যের শেষে প্রিপোজিশনের ইউজেস। একটা নিয়ম বলছে যে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু, ভালো করে বুঝেন, একটা সেন্টেন্স শুরু হবে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা এবং এই বাক্যের লাস্টে গিয়ে আপনাকে শূন্যস্থান দেবে প্রিপোজিশনের জন্য। এই সেন্টেন্সের এখানে কোন প্রিপোজিশন বসবে সেইটা বোঝাতে হবে। এইটা নির্ভর করবে সেন্টেন্সের অর্থের উপরে, সেইটা জাস্ট এক নজরে 2-1 মিনিটের পড়াশোনা, এইটা একটু দেখেন তাহলে বুঝবেন। কোনো বাক্যের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা বিষয় বোঝালে অ্যাবাউট, আমার সাথে পড়েন, কোনো বাক্যের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা বিষয় বোঝালে অ্যাবাউট, ছোট স্থান বা সময় বোঝালে অ্যাট, বড় স্থান বা বড় সময় বোঝালে ইন, র বা এর বোঝালে অফ, জন্যে বোঝাতে ফর, এই জিনিসগুলো ব্যবহার করতে হবে সেন্টেন্সের শেষে। এই জিনিসগুলো ইউজ করতে হবে কোথায়? সেন্টেন্সের শেষে। এটা ডাব্লিউএস ওয়ার্ডই নির্ধারণ করবে যে সেই জিনিসটা কি মিনিং দিচ্ছে, ওটা বাক্যের উপর নির্ভর করবে। সো বারবার ঘুরে ফিরে বলতেছি এইসব নিয়ম কারণ কোনো কিছু খাওয়া নাই, শুধুমাত্র আপনাকে সেন্টেন্সে নিয়ে যেতে হবে, তাহলেই বুঝবেন। এই 1 নাম্বারটা বোঝানোর চেষ্টা করি, সেন্টেন্স দিয়ে বোঝাই। সেন্টেন্স দেন, বলছে হুইচ রেস্টুরেন্ট ডু ইউ ওয়ান্ট, কোন রেস্টুরেন্টে তুমি চাও, টু ইট খেতে। এখন এইখানে কি আনসার হবে? এখন একটু বোঝার চেষ্টা করেন, ভালো করে বুঝেন। হুইচ রেস্টুরেন্ট, কোন রেস্টুরেন্টে, ডু ইউ ওয়ান্ট টু ইট। এখন আপনি এই কোশ্চেনটার আনসার কি করবেন সেইখানেই নির্ভর করছে। যদি আপনি বলেন এরকম যে আই ওয়ান্ট টু ইট ড্যাশ, বললেন যে হোটেল শেরাটন, ভালো কথা। এখন আপনি বলেন তো এইখানে কোন প্রিপোজিশনটা বসাতেন? এই যে কনসেপ্টটা কাজ করবে যে এই যে রেস্টুরেন্টের শব্দের ক্ষেত্রে আমরা হোটেলের শব্দের ক্ষেত্রে ব্যবহার করি হচ্ছে অ্যাট। সো এই উপরের সেন্টেন্সটাতে হুইচ নামক ডাব্লিউএইচ ওয়ার্ডের জন্য এই সেন্টেন্সের শেষ অংশে আমাকে ব্যবহার করতে হবে অ্যাট। শেষ অংশে কি ব্যবহার করতে হবে বলেন? অ্যাট। সো এটাই বলছি যে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোনো সেন্টেন্স যদি শুরু হয়, এই সেন্টেন্সের শেষে কোন প্রিপোজিশন বসবে সেটা নির্ভর করবে এই সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে যে শব্দগুলো থাকে তার অর্থের উপরে, বা আমরা এই ডাব্লিউএইচ বাদ দিলে তার সাথে কি ব্যবহার করতাম তার উপরে। হ্যাঁ, আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। তাহলে এখানে যেহেতু হুইচ দ্বারা রেস্টুরেন্টকে রেফার করছে আর আমরা কোনো রেস্টুরেন্টের নামের আগে কি দেই? অ্যাট দেই। সো এখানে আনসার হবে হচ্ছে অ্যাট। বুঝতেছি? পরের কোশ্চেনটা দেখেন, হোয়ার হ্যাজ দিস লেটার কাম, ভালো করে বুঝেন। হোয়ার হ্যাজ দিস লেটার কাম, হোয়ার হ্যাজ দিস লেটার কাম। এখানে হোয়ার দিয়ে প্রশ্ন করছে, বাক্যের শেষে শূন্যস্থান দিছে। বুদ্ধি করে বলেন তো। তাহলে বলছেন যে এই চিঠিটি আসছে কোথা থেকে, সে বাংলা মিনিংয়ের মধ্যেই তো আছে ফ্রম, মানে থেকে। সো এটা কিন্তু আপনি যদি অর্থ না বুঝলে এই ধরনের সেন্টেন্স আনসার করা কঠিন। সো আপনি কিন্তু এটা আনসার করবেন এরকম যে দিস লেটার হ্যাজ কাম ড্যাশ ঢাকা। তাহলে আপনি কিন্তু এখানে কোন প্রিপোজিশন আনসার করতেন? ফ্রম। দেখছেন অর্থটা কিন্তু খুব সহজেই বের হয়ে আসবে, একটু চিন্তা করলে আসবে। এটা এমন কঠিন কোনো ইংলিশ দেয় না যেটা আপনি মিনিং করতে পারবেন না, অবশ্যই পারবেন। সো এই তাহলে এখানে কোনো স্থান হতে, স্থানের নামের আগে হতে থেকে বোঝাতে এখানে হবে হোয়ারের সাথে ম্যাচিং করে ফ্রম, কারণ এখানে কোনো একটা স্থানের আনসারটা আসতেছে।
ক্লিয়ার? স্থানবাচক শব্দ বোঝাচ্ছে হোয়ার দ্বারা, ওই স্থান থেকে, ফ্রম। 3 নাম্বার, হু আর ইউ টকিং টু, এটার মানে হচ্ছে তুমি কার সাথে কথা বলতেছো, টু, টক টু। টেক নো নোটিস, এখানে আনসার হবে হচ্ছে অফ হোয়াট হি সে। অফ হোয়াট মানে সে কিসের কথা বলে, অফ হোয়াট। হোয়াট ইজ ঢাকা ফেমাস, এই যে ঢাকা কি কারণে বিখ্যাত, হ্যাঁ কিসের জন্য, ফেমাস ফর মানে হচ্ছে ফর হোয়াট, কিসের জন্য ইজ ঢাকা ফেমাস। তাহলে এখানে জন্য বোঝাতে আনসার হবে হচ্ছে ফেমাসের সাথে ফর। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, আনসারটা হচ্ছে 5-এর বি নাম্বার। বুঝতেছেন তো? আপনি বলেন ঢাকা ইজ ফেমাস ডট ডট দিয়ে দিলেন হচ্ছে কি আহসান মঞ্জিল, তাহলে মাঝখানে কি বসতেছে, ফর। সো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে আপনি অ্যাসার্টিভ করে নিয়ে তারপরে চিন্তা করলে সহজ উত্তর বেরোবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে যদি আপনাকে শূন্যস্থান দেয় তাহলে সেটাকে আপনি অ্যাসার্টিভ করে নেবেন বা ইন্টারোগেটিভ স্টাইলের উত্তর করে নেবেন। তাহলে আপনি এটা আনসার কি করতেন, যে ঢাকা ইজ ফেমাস শূন্যস্থান বললেন আহসান মঞ্জিল, মাঝখানে কি হয়, ফর, ফেমাস ফর। আচ্ছা, তাহলে এখানে হোয়াটের সাথে ফর। সো এই হলো ডাব্লিউএস ওয়ার্ডের সাথে ম্যাচিং করে পড়বো। এই যে 7 নাম্বারটা, দিনাজপুর কারবারি আছে, দেখেন দিনাজপুর কারবারি আছে, সে উত্তর করেন। বললেন যে দিনাজপুর ইজ ফেমাস ড্যাশ, বলেন কি আছে দিনাজপুর, কান্তজির মন্দির নাকি আর অনেক কিছু আছে, কয়লা খনি আছে। সো এইখানে কি ফেমাসের পরে কি দিবেন, যে কোনো একটা কারণে, তাহলে এখানে ফেমাসের ফর ফর হবে, দেখতেছেন? তাহলে এখানে হটের সাথে ম্যাচিং করে কিন্তু আসলে লাস্টে চলে যাবে ফর। সো এরকম কোনো ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হলে সেন্টেন্সের শেষে আমরা অর্থ অনুযায়ী প্রিপোজিশন নানান কিছু নিতে পারি। সেই জায়গাটায় আমি আবার নিয়ে যাচ্ছি, এই যে এইগুলো বলছিলাম, দেখেন বিষয়ে বোঝালে অ্যাবাউট, ছোট স্থান বোঝালে অ্যাট, বড় স্থান বোঝালে ইন, রয়ের বোঝালে অমুক, জন্যে বোঝাতে ফর। বুঝেছি? হ্যাঁ বুঝতে পেরেছি আশা করি। এইটা ছিল হচ্ছে আমাদের ডাব্লিউএস ওয়ার্ডের ক্ষেত্রে প্রিপোজিশনের ব্যবহার। আশা করি মনে থাকবে। দিনাজপুর অনেকের বাড়ি, বাবু হোসেন। ঠিক আছে, এই মোটামুটি এই জিনিসগুলো একটু পড়বেন। আর একটা বিষয়, আমি যেহেতু ক্লাস লেন্দি হয়ে যাচ্ছে, অনেকের মনোযোগ থাকবে না, মাথার উপর দিয়ে যাবে। যেটুকু পড়িয়েছি এটুকু দিয়ে আমাদের নিবন্ধনের কোশ্চেনগুলো সমাধান করা সম্ভব, এর বাইরে আশা করি তেমন কিছু আসবে না। সো এখন একটা অতিরিক্ত বিষয়, এটা পড়াবো না, জাস্ট দেখাচ্ছি বিভক্তির ন্যায় প্রিপোজিশনের ব্যবহার। এটা বিভক্তি অলরেডি আমাদের হয়ে গেছে, তারপরেও যাদের দরকার তারা শিটের মধ্যে হয়তো পাবেন, নাহলে এক্সপার্ট বই থেকে পড়ে নিন। তারপরে আর কি আছে দেখি পড়ানোর মতো, এই যে একেবারে শেষ দুইটা নিয়ম না পড়ালেই না। বলা হচ্ছে কোন কোন ট্রানজিটিভ ভার্বের পর প্রিপোজিশন বসে না। এই টার্মসটা, বিশেষ কিছু ভার্ব আছে যাদের পরে আমরা কোনো প্রিপোজিশন ইউজ করতে পারবো না বা প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই সেটাও বলে দিচ্ছি। যেমন আমি যদি বলি যে আই উইল ডিসকাস দ্য ম্যাটার, আই উইল ডিসকাস দ্য ম্যাটার, এখানে এই যে ডিসকাসের সাথে অনেকেই অ্যাবাউট বসায়, অনেকে বসায় না। এর কারণ কি? ডিসকাসের সাথে অ্যাকচুয়ালি অ্যাবাউট বসবে না, কারণ ডিসকাস শব্দটার মানেই হচ্ছে কোনো বিষয়ে আলোচনা করা। সো বিষয়ে বোঝাইতে আবার ফিরে অ্যাবাউট দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এই ডিসকাস শব্দটার মধ্যেই অ্যাবাউট শব্দটা লুকায়িত আছে। সেমভাবে আমরা এরকম কিছু ভার্ব দেখি, সেগুলো একটা লিস্ট দেখে নিলেই হবে। এই যে এই লিস্টটা, রিজেম্বল, রিকমেন্ড, রিজাইন, ডিসকাস, এন্টার, গো, মিট, আদার, পেইন্ট, সাইন, আনসার, ইনভেস্টিগেট, এমফাসাইজ, ভায়োলেট, কম্প্রাইজ ইত্যাদি ট্রানজিটিভ ভার্বের পরে কি হবে না বলেন? এর সাথে কোনো প্রিপোজিশন বসবে না। সো এগুলো আপনারা যেমন এখানে পেইন্টের সাথে নো প্রিপোজিশন, ডাইরেক্ট গ্রিন হবে। এগুলো বিসিএস পরীক্ষা অনেকবার আসছে। সো বিসিএস এর কোর্স যখন পড়াবো তখন এই অ্যাডভান্স রুলসগুলো পড়াবো, এগুলো অ্যাডভান্স আপনাদের নিবন্ধনে লাগবে না। সো নিবন্ধনের জন্য শেষ ক্লাস, এখন হচ্ছে চ্যাপ্টার রিভিউ। চ্যাপ্টার রিভিউ মানে এখানে 10টা এমসিকিউ আমরা সলভ করে ক্লাস শেষ করে দেব। এতক্ষণ আমি অনেক কষ্ট করছি ভাই, আর পারবো না। এবার আপনাদের পালা, মডেল টেস্ট শুরু হচ্ছে। দেখি কে কে মডেল টেস্ট দিয়ে বিদায় নিতে চায়। চ্যাপ্টার রিভিউ, চ্যাপ্টার রিভিউতে কোশ্চেন নাম্বার 1, চ্যাপ্টার রিভিউ কোশ্চেন নাম্বার 1 শুরু থেকে আসেন নাজিম উদ্দিন, বাহ ফাইন। সোহেল আহমেদ দিব, ক্লাসটি অনেক তথ্যবহুল। সুলাইমান হোসাইন, সুলাইমান ভাই বলেন 1 নম্বর আনসার। এবার আপনাদের পালা, খুব ঝটপট উত্তর করবেন, 10টা কোশ্চেন আনসার করে ক্লাস শেষ।
বলছে আইডেন্টিফাই দ্য প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন কোনটা? আপনাদের নিবন্ধনে আসবে এই টাইপের কোশ্চেন। নিবন্ধনের কোশ্চেনগুলো আমাদের ক্লাসের মধ্যে কিন্তু সলভ হয়ে গেছে, অনেকে বুঝছেন কিনা জানি না। আন্ডার, রাইট, আন্ডার 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 শব্দটা প্রিপোজিশন। 2 নাম্বার, আই উইল বি ফ্রি ড্যাশ আফটারনুন, আই উইল বি ফ্রি ড্যাশ দ্য আফটারনুন, বলেন। জাকারিয়া, আই উইল বি ফ্রি ড্যাশ আফটারনুন, কি হবে আনসার? আনসার হবে হচ্ছে 3 নাম্বার, ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন, মানে আমি সকালের দুপুরের মধ্যে ফ্রি হব, তাই তো? নেক্সট 3 নাম্বার, ট্রাই টু ফিল, ট্রাই টু ফিল, ফিলের সাথে ইন হয়, ফিল ইন, কোনো কিছু পূরণ করা অর্থে ফিল ইন। কি আপনাদের মডেল টেস্ট আগাই দিচ্ছি, আপনারা দ্রুত মুখে মুখে আনসার করেন। 4, উই স্যাট ড্যাশ দ্য টিচার, পাশে বোঝাতে কি হবে? বাই, বাই, উই স্যাট বাই না থাকলে বিসাইড, বাই অথবা বিসাইড। 4 নাম্বার, উই স্যাট বিসাইড দ্য টিচার, সাথী বিশ্বাস, জহুরুল, শওকত খান আনসার করেছেন, নাজমুল হাসান, সাইফুল হাসান। 5 নাম্বার লাগবে না, 5 নাম্বারটা করেন, 5 নাম্বারটা দিয়ে আগাই, সমস্যা নেই। এগুলো আপনাদের না, এইটা আপনাদের জন্য, সলভ করেন। 10 নাম্বারটা আপনাদের জন্য। সিদ্দিক, খন্দকার আরাফাত ভাই আছেন, সাইফুল ইসলাম সাইফুল ভাই আছেন, লাবণী আপু আছেন, লাবণী সরকার, এরপর আছে কি আহসানুর রহমান আছেন, শওকত খান আছেন, বলেন এটা কি হবে? নাও ইট ইজ জাস্ট 12 o'clock ড্যাশ মাই ওয়াচ। 10 নম্বর, বাই মাই ওয়াচ, হ্যাঁ ওই যে ঘড়ি অনুসারে বোঝাতে, ঘড়ি অনুসারে বোঝাতে কি ছিল আনসার? বাই, বাই মাই ওয়াচ। পরেরটা, পরেরটা রিফা আছেন আমাদের সাথে, রিফা। 11 নম্বর, টিচার দেয়ার ইজ পেপার ড্যাশ দ্য ফ্লোর, প্লিজ পুট ইট ড্যাশ দ্য ওয়েস্ট বাস্কেট। 11 নম্বরটা একটু ঘুরিয়ে দেওয়া আছে, দেখেন 7-8টা সলভ করে ক্লাস শেষ করে দিচ্ছি। 11 নম্বরটা নিজামউদ্দিন উত্তর করেছেন, জুল হক, হাফসা, লাবণী। এখন আপনাদের আনসার করার পালা, দেখি। শওকত খান, এম সালেহ, ঠিক আছে, রজনী, রজনী, ঠিক আছে। এটার আনসার হচ্ছে 3 নাম্বার, অন দ্য ফ্লোর। এই যে ফ্লোরের সাথে পেপারটা একসাথে ছিল, আচ্ছা। আর এইখানে হচ্ছে ইন হবে, প্লিজ পুট ইন ইট ইন দ্য, সরি ইন কেন হচ্ছে আনসার? এই যে বাস্কেটের মধ্যে বোঝাতে, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন, ঠিক আছে। 12 নম্বর, ইউ ক্যান অনলি ডু ইট ড্যাশ মাই ডেড বডি, ওভার, ওভার মানে শুধু তুমি এটা আমার বডির উপর দিয়ে করতে পারো, স্পর্শ অবস্থায় উপর দিয়ে, মানে বলে না যে তুমি এখান দিয়ে যেতে পারবে শুধুমাত্র আমি যদি মারা যাই, তার মানে কি তার মৃত্যু বা অর্থাৎ ওই বডিকে ডিঙ্গিয়ে যাওয়া, অর্থাৎ যেটাকে ওভার করে যাওয়া বোঝায়। তো এখানে আনসার হবে হচ্ছে 12 নম্বরের জন্য ওভার, ইউ ক্যান অনলি ডু ইট ওভার মাই ডেড বডি। এটা বলেন তো 13 নম্বরটা বলেন। 13, খন্দকার আরাফাত, আব্দুল হালিম উত্তর করেছেন, আচ্ছা, আহসানুর রহমান। 13 নম্বর, ইজ দেয়ার এনিথিং গুড, কি হবে আনসার? অন টেলিভিশন, জাকারিয়া আছেন, অন টেলিভিশন, অন, গুড অন হবে কেন? চলমান অবস্থায়। ইজ দেয়ার এনিথিং গুড অন টেলিভিশন দিস মর্নিং, আজ সকালে কি টেলিভিশনে কোনো ভালো কিছু চলছে? তো চলমান বোঝাতে আমরা কি ইউজ করছি? অন। কেউ কি টেলিফোনে কথা বলছে, তখন কি হবে? অন, অন টেলিফোন, অন টেলিফোন। এরকম উই ওয়াচ ফুটবল ম্যাচ, এই যে দেখেন 14 নম্বর, উই ওয়াচ ফুটবল ম্যাচ, কী হবে আনসার? অন টিভি, টিভিতে, হ্যাঁ। আচ্ছা, এটা লাগবে না। ও, ফর এ লং টাইম, 15 নম্বর, ফর এ লং টাইম পারবেন, আমি একটু কঠিনের দিকে যাচ্ছি। এটাই এক্সেপশনাল, যদি পড়াই নেই এখন বলে দিচ্ছি। দেখেন আজকের ক্লাসে যতগুলো তথ্য আছে, আপনি দেখেন 2 ঘন্টা ক্লাস করলে আপনি 2 ঘন্টার এই ক্লাসটা 20 ঘন্টা পরেও এত কিছু পাবেন না, বুঝতেই পারবেন না এত কিছু আপনি। আচ্ছা, পেন থ্রো মানে কোনো কিছু কেটে দেওয়া, পেন থ্রো দ্য ফার্স্ট লাইন, এটা একটু এক্সট্রা মনে রাখেন,
মানে কোনো কিছু কেটে দেওয়া অর্থে পেন থ্রো বসে। পেন থ্রো মানে কোনো কিছু কেটে দেওয়া, পেন থ্রো মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে লাইন কাটো, তার মানে হচ্ছে আমরা কোনো শব্দের মাঝখান দিয়ে দাগ দিই, সেটার নাম হলো পেন থ্রো। পেন থ্রো মানে হচ্ছে কোনো শব্দকে কেটে দেওয়া, মানে এই যেমন অ্যাট শব্দটা আমরা মাঝখান দিয়ে কেটে দিলাম, এটার নাম হচ্ছে পেন থ্রো। পেন থ্রো দ্য ওয়ার্ড অ্যাট। হো 20 নম্বর 21 নম্বর 22 নম্বর এগুলো সব পারবেন আপনারা, আমি হচ্ছে ক্লাস শেষ করে দেবো একদম শেষ এই শব্দটা দিয়ে। উই রিচ ঢাকা অন টাইম নাকি উই রিচড অ্যাট, কোনটা হবে? আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন 25 নাম্বার, আশা করি এটা সবাই পারবেন। এটা একটা নিয়মের মধ্যে আছে, যদিও এই নিয়মটা লাস্টে পড়িয়েছি, একদম দ্রুত স্কিপ করে গেছি। বলেন 25 নাম্বার প্রশ্ন। রজনী, মশিউর, রঞ্জিতা রয়, মতিউর রহমান, হাফসা, কায়সার উত্তর করেছেন, মিরাজুল ইসলাম, আবুল বাশার। 25 কি আনসার হবে বলেন? 25 বলছে হি ড্যাশ ঢাকা অন টাইম, রিচ টু, শুধু রিস্ট অ্যাট, রিস্ট ইন, বলে দেব শেষের দিকে বলে দেব। এর সাথে সাথে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা করে নেন, ক্লাসগুলো শেষ করব। অনেকক্ষণ ধরে ক্লাসে আসি, আপনাদেরকে অনেক জ্বালিয়েছি, 1 ঘন্টা 45 মিনিট। যারা ধৈর্য সহকারে 200 জন ছিলেন, আমি মনে করি এরাই হচ্ছে টিকে যাবেন, ধৈর্য পরীক্ষায় টিকে যাবেন। আর বাকি যারা পরে রেকর্ড ক্লাস দেখবেন তাদেরকেও বলবো এখন থেকে লাইভে আসার চেষ্টা করুন, না পারলে অবশ্যই রেকর্ডটাও ভালো করে নিয়মিত দেখার চেষ্টা করুন। একজন বলছেন রিস্ট অ্যাট, জুবাইর হোসেন বলছেন রিস্ট অ্যাট, এই তো কেউ বলেছেন রিস্ট, শুধু রিস্ট, কেউ বলেছেন রিস্ট ইন। আসলে আনসারটা আমি করে দিচ্ছি, আনসারটা হচ্ছে শুধু রিস্ট। হি রিস্ট ঢাকা অন টাইম, রিচের সাথে এখানে অ্যাটের প্রয়োজন নাই, কারণ হচ্ছে এইখানে রিচ শব্দটা ট্রানজিটিভ ভার্ব হিসাবে ইউজ করা হচ্ছে, যে ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে ইউজ করা হচ্ছে। এর কারণ হলো যে রিচের সাথে যদি কোনো স্থানবাচক শব্দ বোঝায় তাহলে হচ্ছে ওইখানে যাওয়া অটোমেটিক বোঝাবে, এখানে আর অ্যাটের প্রয়োজন নাই কোনো স্থানে বোঝাতে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে হি রিচড ঢাকা অন টাইম। সো এখানে অ্যাটের কোনো প্রয়োজন নেই।